সো গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ। তোমাদের এই মুঘল যুগের লাস্ট ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, আমি লিখেই দিয়েছি যে এরপরে আর কিছু দেখার দরকার নেই। কারণটা আমি বলি, কারণটা কি বললাম, যে তোমাদের পর পর বাবর করিয়েছি, বাবরের পরে হুমায়ুন করিয়েছি, হুমায়ুনের পরে আমরা আকবর করেছি, আকবরের পরে আমরা জাহাঙ্গীর করেছি, জাহাঙ্গীরের পরে আমরা শাহজাহান করেছি, শাহজাহানের পরে ঔরঙ্গজেব করেছি। ব্যাক টু ব্যাক পর পর আমরা ক্লাসগুলো করেছি। তো এর পরেও আর কিছু বাকি থাকে না, কিন্তু আমি তোমাদের নোটসগুলো আবার রিভাইজ দিয়ে দেখলাম যে কোন জায়গাটা বাদ গেছে, অর্থাৎ আমি খুঁটিয়ে নাটিয়ে দেখেছি। তারপর দেখার পর এই ক্লাসটা আজকের জন্য তোমাদের এনেছি। তো এই ক্লাসের মধ্যে কি পাবে, এই ক্লাসের মধ্যে অনেক জিনিস রিপিট পাবে যেগুলো আমি করিয়ে দিয়েছি, আবার অনেক দু একটা জিনিস নতুনও পাবে। সেই নতুনগুলো এবং রিপিটগুলো পুরো সাজিয়ে গুছিয়ে তোমাদের আজকের ক্লাসটা আমি করাতে চলেছি। ওকে, তো দেখো, আমি তোমাদের থাম্বনেলে নিয়েই চলেছি যে মুঘল যুগের লাস্ট ক্লাস আজকে। এরপর আর কিছু দেখার দরকার নেই, আর সত্যি দরকার নেই। আমি যে ক্লাসগুলো করিয়েছি না, এরপরে আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তোমরা যদি এখনো ক্লাসগুলো কেউ দেখে না থাকো, অনেকেই দু একজন নতুন আছো, তারা দেখবে তোমাদের ইউটিউবে সেগুলো আপলোড করা আছে। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো পরপর দেখবে, নোটসগুলো গ্রুপের মধ্যে পাঠানো আছে। হ্যাঁ, তো চলো আজকের ক্লাস শুরু করি আর দেরি না করে। দেখো, আমরা এই যে মুঘল যুগ শুরু করেছিলাম, মুঘল যুগ শুরু করে আমরা পরপর পড়েছি। প্রথমে পড়েছিলাম, দেখো আমি একবার বলে দিচ্ছি। প্রথমে আমরা বাবরকে পড়েছিলাম, তাই না? বাবরের উপর একটা ক্লাস নিয়েছিলাম। বাবরের উপরে কি পড়েছিলাম? বাবরের উপর আমরা পড়েছিলাম হুমায়ুন, রাইট? হুমায়ুন, হুমায়ুন পড়েছিলাম। হুমায়ুনের পরে কি পড়েছিলাম? হুমায়ুন পরে শের শাহ পড়েছিলাম, কিন্তু শের শাহকে এর মধ্যে ভরবো না আমরা। শের শাহ ছিল আফগান, এই মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা একে টানবো না, মুঘল শাসকদের মধ্যে একটা টানবো না। শের শাহ পড়িয়েছিলাম, কিন্তু শের শাহটা কিন্তু মুঘল শাসকদের মধ্যে না, শের শাহ, তাই না? শের শাহর পরে পড়েছিলাম আকবর, পড়িয়েছিলাম আকবর। আকবরের দুটো ক্লাস নিয়েছিলাম, পরপর দুটো পার্ট, পার্ট ওয়ান পার্ট টু, দুটো পার্ট নিয়েছিলাম। আকবরের পরে কি পড়েছি? আকবরের পরে পড়েছি জাহাঙ্গীর, জাহাঙ্গীর, রাইট? জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে কি পড়েছি? জাহাঙ্গীরের পরে পড়েছি শাহজাহান, শাহজাহান। এই শাহজাহানের পরে কি পড়েছি আমি? ঔরঙ্গজেব, যেটা কালকের ক্লাসে করিয়েছি তোমাদের, তাই না? ঔরঙ্গজেব। দেখো, এতগুলো ক্লাস করিয়েছি। বাবরের উপর একটা ক্লাস করিয়েছি, হুমায়ুনের উপর একটা দুটো, শের শাহ একটা তিনটা, আকবরের উপর দুটো পাঁচটা, জাহাঙ্গীর ছটা, শাহজাহান সাত, ঔরঙ্গজেব আটখান ক্লাস করানো হয়ে গেছে। আজকে হচ্ছে 9 নম্বর ক্লাস, অর্থাৎ 9 নম্বর ক্লাসটা করানোর প্রয়োজন ছিল না, কিন্তু আমি নোটসগুলো যখন খুঁটিয়ে দেখতে শুরু করলাম, তখন দেখলাম অনেক জিনিসই বাদ পড়ে গেছে এবং অনেক জিনিস সাজানো গুছানো নেই। সেক্ষেত্রে আমার মনে হলো আজকের ক্লাসটা একটা এক্সট্রা নেওয়া জরুরি। তোমাদের যদি কারো মনে হয় না ক্লাসটা আজকে করবো না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু আর যে 8টা ক্লাস করেছে সেই 8টা ক্লাস কিন্তু করবে। এমন কোনো পরীক্ষা নেই যে তোমরা এখান থেকে মানে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন দেবে অথচ তুমি পারবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি, মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন দেবে আর তুমি পারবে না। অজিত স্যারের স্টুডেন্ট হয়ে তুমি পারবে না, অজিত স্যারের মুঘল সাম্রাজ্য পুরো ভালোভাবে পড়েছো অথচ কোশ্চেন পাচ্ছ না, এরকম হতেই পারে না। তুমি আমি যেগুলো ক্লাস করিয়েছি, ক্লাসগুলো পর 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 করবে, রিভিশন দেবে, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না, একদম গ্যারেন্টি দিচ্ছি। আজকের ক্লাস করো, আজকের ক্লাস ফিনিশিং ক্লাস, একদম লাস্ট ক্লাস। এরপরে মুঘল সাম্রাজ্য আর কোনো কিছু দেখবে না, জাস্ট এগুলোকে বারবার রিভিশন দেবে। একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, তিনটে, চারটে, পাঁচটা, যটা কোশ্চেন আছে একটা কোশ্চেনও ছাড়া যাবে না, এতটুকু গ্যারেন্টি নিতে পারো। ঠিক আছে? তো দেখো, আমরা মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক দিকটা আলাদা করে পড়িনি। আমরা বেসিক্যালি পড়েছিলাম কি, বেসিক্যালি যেটা পড়েছিলাম তোমাদের, বেসিক্যালি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রাজ্যত্বের সঙ্গে আমরা রাজাদের সাথে সেই অ্যাডমিনিস্ট্রেটিভটা পড়ে নিলাম সাথে সাথে, কিন্তু এটা সেপারেট করে আমার পড়ানোর প্রয়োজন মনে হলো তোমাদের আলাদা করে পড়াবো, যে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা। আজকের ক্লাস কিন্তু খুব ইন্টারেস্টিং না লাগতেও পারে, এখানে গল্প কম আছে, গল্প নেই আজকে। আজকে লাস্ট ক্লাস যে অংশগুলো বাদ দিয়েছে সেগুলো আমি করাবো। ঠিক আছে? গল্পের ক্লাস মানে ইন্টারেস্টিং এর ক্লাস কিন্তু পার হয়ে গেছে। 8টা ক্লাস যে আছে সেই 8টা ক্লাসে আজকের একদম লাস্ট ক্লাস যেগুলো বাদ দিয়েছে সেই অংশগুলো আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? যে চেষ্টা করব তোমাদের মজা দিয়েই ক্লাসটা করানো। ঠিক আছে? তো মুঘল সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মুঘল এম্পায়ার, সেটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে।
তো মুঘল প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সেটা ছিল অত্যন্ত সুসংগঠিত, মানে খুব সাজানো গুছানো বলতে পারো, এবং কেন্দ্রীভূত অর্থাৎ সেন্ট্রালাইজ। বিশেষ করে আকবরের আমলে এর ভিত স্থাপিত হয়েছিল। ওকে, এরপর অনেক রাজা এসছে, অনেক সম্রাট এসছে, অনেক কিছু অদল বদল হয়েছে, চেঞ্জ হয়েছে। তো মেনলি আমাকে যেটা দেখতে হবে যে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক যে দিক, সেই প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য কি সেটা আমাকে জানতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসবে না, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো দিচ্ছে, বা যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে, বিভিন্ন পরীক্ষা ডেসক্রিপটিভ দিতে হয়, সেগুলোতে কিন্তু এগুলো লিখতে হয়। তো মুঘল সাম্রাজ্য দেখো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা সেন্ট্রালাইজ ছিল, তাই না? সম্রাটের ক্ষমতা ছিল সর্বোচ্চ, সম্রাট ছিল হেড, সম্রাট যা বলবে তাই, তাই না? যেমন আকবরকে আমরা দেখেছিলাম মাঝহার নামা ঘোষণা করেছিল, অর্থাৎ তিনি যেটা বলবেন সেটাই, ঠিক আছে? তাহলে সম্রাট হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই মুঘল সাম্রাজ্যে। আর কি ছিল? আর যেটা ছিল সুসংগঠিত রাজস্ব ব্যবস্থা। রাজস্ব মানে কি গো? রাজস্ব মানে হচ্ছে ট্যাক্স, রাইট? রাজস্ব মানে ট্যাক্স, অর্থাৎ খুব একদম সাজিয়ে গুছিয়ে ট্যাক্স আদায় করা হতো। যেমন আমরা অমুসলিমদের উপর জিজিয়া কর সেটাকে বাতিল করেছিল, পরে আমরা দেখলাম ঔরঙ্গজেব আবার লাগু করলো, আগের ক্লাসে দেখেছি। তো এই যে ট্যাক্স ব্যবস্থা খুব সুসংগঠিত ছিল, খুব সাজানো গোছানো ভাবে ছিল, এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে তোমাদের মনসবদার ব্যবস্থাও খুব চরম লেভেলে পৌঁছে গেছিল। মনসবদার ব্যবস্থা আমি পড়িয়েছি তোমাদের আগের ক্লাসে, যারা এখন পর্যন্ত বুঝতে পারছো না যে মনসবদারি কি, মনসবদারি ব্যবস্থা কি, আমি ডিটেলসে ক্লাস করেছি আকবর যখন পড়াই, তাই না? তবুও আমি বলে দিচ্ছি, মনসব কথার অর্থ কি? পদ বা মর্যাদা, রাইট? পদ বা মর্যাদা, র্যাঙ্ক, যেটা ইংরেজিতে বলা হয় কি? র্যাঙ্ক, র্যাঙ্ক। আমি কিন্তু এগুলো ডিটেলসে ক্লাস করেছি। এই মনসবদারি ব্যবস্থা কিন্তু খুব একদম সাইড ধাঁচকে ছিল, রাইট? তো এই হলো কিছু বৈশিষ্ট্য। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। নেক্সট দেখো, আমরা সেন্ট্রালাইজের কথা বললাম না, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, যেমন আমাদের ভারতবর্ষে দুই রকম ব্যবস্থা আছে। একটা সেন্ট্রাল 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 থেকে পরিচালনা হয়, আর একটা স্টেট থেকে পরিচালনা হয়, রাইট? এখন তো আমাদের সেন্ট্রাল আর স্টেট দুটো একই পার্টি হয়ে গেছে, রাজনীতি হয়ে গেছে, ডবল ইঞ্জিন বলছে, তাই না? ডবল ইঞ্জিন বলছে, ডবল ইঞ্জিন সরকার, তাই না? অর্থাৎ সেন্ট্রালেও আছে তোমার কে? বিজেপি, স্টেটেও আছে বিজেপি, অর্থাৎ সেন্ট্রালের পিএম দেখছি মোদিকে আছে, তাই না? মোদিকে আছে, আর স্টেটে কে আছে? স্টেটে আছে শুভেন্দু, তাই না? শুভেন্দু। এই যে দুজন মিলে পুরো মানে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের পরিচালনা করছে, ঠিক সেই রকমই তোমার মুঘল সাম্রাজ্যেও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল, মানে সেন্ট্রাল ব্যাপারটা ছিল। সেন্ট্রালের মধ্যে সর্বোচ্চ যিনি ব্যক্তি ছিলেন তিনি হলেন সম্রাট। সম্রাট, এবার সম্রাট বলতে কে? যখন বাবর ছিল তখন বাবর ছিল, বাবর হেড ছিল, যখন আকবর ছিল তখন আকবর হেড ছিল। অর্থাৎ সম্রাট হচ্ছে সর্বসেরা, সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে সম্রাট। সম্রাট যেমন সর্বোচ্চ ব্যক্তি এখানে কে? পিএম মোদি, তাই না? তো সেদিক থেকে আমরা দেখতে পাই আকবর যখন ছিল আকবর, বাবর যখন ছিল বাবর, যে যখন ছিল ঠিক এভাবেই পুরো শাসন কার্য পরিচালিত হতো। মনে রাখতে হবে যে সর্বোচ্চ প্রশাসনের ক্ষমতার অধিকারী ছিল কোথায়? সম্রাটের হাতে। সম্রাটের দায়িত্ব কি ছিল, কি কি কাজ করতেন তিনি? তিনি আইন প্রণয়ন করতে পারতেন, তাই না? তিনি আইন প্রণয়ন করতে পারতেন, অর্থাৎ নতুন নতুন আইন তৈরি করতে পারতেন, যুদ্ধ করতে পারতেন, যুদ্ধের অধিকার ছিল, শান্তি ঘোষণা এগুলো করতো, তার দায়িত্বের মধ্যে এগুলো ছিল, সবই তো করতে পারতো। রাজা সম্রাট মানে তো তার সমস্ত রকম পাওয়ার তার মধ্যে রয়েছে, বাট তার মেন দায়িত্ব কি ছিল? আইন প্রণয়ন করা। মেন দায়িত্ব কি ছিল? যুদ্ধ ঘোষণা করা এবং শান্তি ঘোষণা করা, যুদ্ধ সমাপ্ত করা। এবং উচ্চ পদস্থ যে সমস্ত কর্মচারী ছিল, ক্লার্ক বা মনসবদার, তাদেরকে অ্যাপয়েন্ট করা, নিয়োগ করা, অর্থাৎ চাকরি দেওয়া বলতে পারো এখনকার সময়। বিচার প্রদান করা, বিচার ব্যবস্থা দেওয়া। ওই যে আমি পড়েনি তোমাদের চেন অফ জাস্টিস, চেন অফ জাস্টিস পড়িয়েছিলাম, ন্যায় শিকল, কে করেছিল? এটা জাহাঙ্গীর করেছিল, রাইট? জাহাঙ্গীর করেছিলেন চেন অফ জাস্টিস। সেই যে বিচার দিত, কেউ চেন টানলে চলে আসতো, তার বিচার ব্যবস্থা দিত। তো বিচার ব্যবস্থার দায়িত্ব ছিল কিন্তু সম্রাটের হাতে। আর কি দায়িত্ব ছিল? রাজস্বকে নিয়ন্ত্রণ করা, রাজস্ব কন্ট্রোল করা। এই জন্য আকবর কাকে নিয়োগ করেছিল? টোডরমলকে। সব পড়িয়েছে এগুলো, টোডরমল, তাই না? এই যে তার হাতে ছিল এগুলো, আইন প্রণয়ন করবে, যুদ্ধ ঘোষণা, যুদ্ধ বন্ধ করা, শান্তি ঘোষণা,
উচ্চ পদস্থ কর্মচারীদের নিয়োগ করা, বিচার প্রদান করা, বিচার দেওয়া, রাজস্ব নিয়ন্ত্রণ করা, ট্যাক্সের ব্যাপারে সমস্ত নিয়ন্ত্রণ করা, এই সমস্ত দায়িত্ব ছিল কিন্তু এই সম্রাটের হাতে। রাইট। উল্লেখযোগ্য আর একটা উল্লেখযোগ্য তোমাকে জানতে হবে, সম্রাট সেই সময় নিজেকে কি বলতো? সম্রাট নিজেকে বলতো জিল ই ইলাহি। কি বলতো? জিল ই ইলাহি। ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট এটা পয়েন্ট। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু ছাড়া গেছে তোমাদের। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ছাড়া গেছে, তোমরা একটু ই করে নেবে। এই যে নিজেকে কি বলতো? জিল ই ইলাহি। অর্থাৎ জিল ইলাহি মানে কি? ঈশ্বরের ছায়া। ঠিক, অর্থাৎ সম্রাট নিজেকে জিল ই ইলাহি বা ঈশ্বরের ছায়া, অর্থাৎ তার উপর ঈশ্বরের ছায়া আছে, এটা তিনি প্রচার করতেন বা বলতেন জনগণকে। ফলে জনগণ তার উপর উত্তপ্ত বা কোনো ধরনের বিদ্রোহ করতে সাহস পেত না। এই হলো জিল ইলাহি বা ঈশ্বরের ছায়া বলে সম্রাটরা কিন্তু নিজেকে বলতো। রাইট। এই হলো কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে 1 নম্বর পোস্ট হলো সর্বোচ্চ পদে ছিল কে? সম্রাট। রাইট। 2 নম্বর পদে কে ছিল? 2 নম্বর পদে ছিল ওয়াকিল। দেখো তোমাদের এগুলো পড়েছিলাম একটা ছোট্ট, এরকম একটা ছোট্ট একটা পাতায় পড়েছিলাম। হ্যাঁ, একটা জায়গায় আমি লিখে দিয়েছিলাম, কিন্তু এর সম্পর্কে পরে দেখলাম একটু জানাটা জরুরি, কারণ প্রশ্ন দিচ্ছে এখান থেকে, সেই জন্য আমি নিয়ে এসেছি। তো ওয়াকিল, দেখো ওয়াকিল 2 নম্বর পোস্ট হচ্ছে ওয়াকিল। তাহলে প্রথম সম্রাট, 2 নম্বর হচ্ছে ওয়াকিল। ওয়াকিলকে, ওয়াকিল হচ্ছে সম্রাটের প্রধান উপদেষ্টা। আচ্ছা, উপদেষ্টা মানে কি গো? উপদেষ্টা মানে হচ্ছে যে উপদেশ দেয়, পরামর্শ দেয়, গাইড করে যে সম্রাটকে। ঠিক আছে, যেমন তোমার এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এর কে আছে বর্তমানে জানো? অজিত ডোভাল। কে আছে? অজিত ডোভাল আছে। ডোভাল, অজিত ডোভাল আছে। এ কি করে? এনএসএ, এনএসএ যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অর্থাৎ জাতীয় নিরাপত্তার হেডে কে আছে? অজিত ডোভাল। তিনি পুরোটাকে কন্ট্রোল করে বা দেখাশোনা করে। তার অনুযায়ী পুরো আমাদের ভারতবর্ষের সিকিউরিটি কিন্তু সিস্টেম পরিচালিত হয়। ঠিক সেই রকমই একটা পোস্ট ছিল ওয়াকিল, অর্থাৎ সম্রাটকে সমস্ত ধরনের উপদেষ্টা, সম্রাটকে পরিচালনা করার দায়িত্ব ছিল এই ওয়াকিলের। ওয়াকিল একটা মেন লোক কিন্তু বলতে পারো। প্রধানমন্ত্রীর ক্ষমতা তার মধ্যে ছিল, অর্থাৎ তিনি হচ্ছেন হেড। একে ওয়াকিল যেটা বলতো সম্রাট কিন্তু শুনতো। রাইট। তো প্রথম দিকে একে প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা দেওয়া হয়েছিল প্রথম দিকে, পরে এর ক্ষমতা হ্রাস করা হয় বা কমিয়ে নেওয়া হয়, পরে এর গুরুত্ব কমে দেওয়া হয়। তো ওয়াকিল 2 নম্বর পোস্ট। প্রথম পোস্টকে সম্রাট, দ্বিতীয় পোস্টকে ওয়াকিল। আচ্ছা, 3 নম্বর পোস্ট দেখো, সেন্ট্রালটা কে ছিল? এটা বলতে পারো মন্ত্রী বলতে পারো। হ্যাঁ, তোমরা ক্যাবিনেট মন্ত্রী বোঝো না? ক্যাবিনেট মন্ত্রী সেই রকম ব্যাপার। 3 নম্বর পোস্ট দেখো, দেওয়ান বা ওয়াজির বলা হয়ে থাকে। দেওয়ান বা ওয়াজির। রাইট। দেওয়ান বা ওয়াজির। দেওয়ান বা ওয়াজিরকে, এ হলো অর্থমন্ত্রী। আমাদের কি মন্ত্রী গঠন হয় না? মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা গঠন হয়, তখন ধরো প্রধানমন্ত্রী একজন হলো, হোম মিনিস্টার একজন হলো, বিদেশ মন্ত্রী একজন হলো, সেই রকমই ব্যাপার এখানে। হ্যাঁ, তো প্রধানমন্ত্রী এরকম ব্যাপার। তো প্রধানমন্ত্রী তো তখন ছিল না, তখন রাজা ছিল, সম্রাট ছিল। তো সম্রাটের আন্ডারে ছিল ওয়াজির, তাই না? তো ওয়াজির হচ্ছে অর্থমন্ত্রী। যেমন বর্তমানে অর্থমন্ত্রী কে আমাদের? নির্মলা সীতারামা, তাই না? তো এই যে অর্থমন্ত্রী মুঘল সাম্রাজ্যে, তাকে কি বলা হতো? দেওয়ান বলা হতো বা ওয়াজির। আর দেওয়ান ওয়াজির বলতেই অর্থমন্ত্রীকে বোঝানো হতো। রাইট। অর্থমন্ত্রীকে বোঝানো হতো। দেওয়ান বা ওয়াজির মানে অর্থমন্ত্রী। রাইট। তার দায়িত্ব কি ছিল? রাজস্ব আদায় করা, অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, হিসাব টিসাব করা, এগুলো অর্থমন্ত্রীর কাজ কি? এগুলোই কাজ। দেখো 4 নম্বর পোস্ট যে, সেটা হচ্ছে মীর বক্সি। হ্যাঁ, লেখাটা একদম ছোট আছে। কি বললাম? মীর বক্সি। মীর বক্সি। রাইট। এই মীর বক্সিকে, এই মীর বক্সি হচ্ছে সেনাদের প্রধান, মানে মেজর যেটা বলছে না? হ্যাঁ, যেমন তোমার প্রতিরক্ষা মন্ত্রী বলছে বর্তমানে, তাই না? বর্তমানে কি বলছে কে? প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী কে আছে বলো তো দেখে? কে পারবে? ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী কে আছে? কে আছে গো? কারো মনে নেই? রাজনাথ সিং আছে। হ্যাঁ, অর্থাৎ পুলিশি বিভাগের হেড আছে। ঠিক মীর বক্সি পোস্টটা ওই রকমই, যে সামরিক বিভাগের প্রধান হচ্ছে মীর বক্সি বলা হতো। সামরিক বিভাগের যিনি হেড থাকতেন, সৈন্যদের যিনি হেড থাকতেন, তাকে মীর বক্সি বলা হতো। তাহলে একজন অর্থমন্ত্রীকে দেওয়ান বলা হতো, মীর বক্সিকে মানে প্রতিরক্ষা মন্ত্রীকে মীর বক্সি বলা হতো। তার কাজ ছিল সেনাবাহিনী নিয়োগ করা, বেতন প্রদান করা, মনসবদার নিয়ন্ত্রণ, এগুলো। ঠিক আছে। আর একটা পোস্ট ছিল দেখো, সদর উস সুদূর। সদর উস সুদূর।
ঠিক আছে। সদর উস-সুদুর, এই সদর উস-সুদুর মানে কি? সদর উস-সুদুর মানে হচ্ছে যিনি ধর্মের হেড, ঠিক আছে, ধর্মীয় বিষয়ে যার মানে আধিপত্য থাকবে তিনি। দেখো লিখে আছে এখানে ধর্মীয় ও দাতব্য বিভাগের প্রধান। দাতব্য মানে কি? দাতব্য মানে হচ্ছে নিঃস্বার্থভাবে যিনি অভাবী মানুষের সাহায্য করেন, সেটাকে দাতব্য বলা হয়, ঠিক আছে। তো এই যে সদর উস-সুদুর, তিনি ধর্মীয় এবং দাতব্য বিষয়ের প্রধান ছিলেন। তিনি, তার দায়িত্ব কি ছিল? ধর্মীয় অনুদান দেওয়া, ডোনেশন দেওয়া ধর্মের বিষয়ে, শিক্ষা প্রতিষ্ঠান দেখাশোনা করা, এগুলো ছিল সদর উস-সুদুরের কাজ, রাইট। এই কয়েকটা পোস্ট আমরা পড়লাম, রাইট। নেক্সট পোস্ট কি আছে দেখো, কাজী উল কুজাত। কি আছে? কাজী উল কুজাত। দেখো কাজী উল কুজাত, এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, কিছু করার নাই। এই কাজী উল কুজাত মানে হচ্ছে প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। চিফ জাস্টিস, তাই না? চিফ জাস্টিস। চিফ জাস্টিস কে আছে আমাদের, জানা আছে কারো? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমরা কি শুনতে পাচ্ছ না পাচ্ছ না? জানি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সূর্যকান্ত আছে, হ্যাঁ, সম্ভবত। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সূর্যকান্ত সম্ভবত, ঠিক আছে। তো এই যে চিফ জাস্টিসকে বলা হয় কাজী উল কুজাত। কাজী মনে রাখবে, ঠিক আছে। কাজী, কাজী মানে হচ্ছে বিচারপতি, ঠিক আছে। কাজী এর কাজ কি ছিল? বিচার কার্য পরিচালনা করা আর ইসলামী আইন প্রয়োগ করা। হ্যাঁ, ইসলামী কি আইন প্রয়োগ করতে হবে? কারণ আমরা দেখেছিলাম তোমার ঔরঙ্গজেব যখন পড়লাম তখন দেখলাম না যে ঔরঙ্গজেব তার শরীয়ত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতো, তাই না? ইসলামিক আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতো। এই যে ইসলামী আইনগুলোকে প্রয়োগ করতে কে, অ্যাপ্লাই করতে কে? কাজী উল কুজাত তাকে বলা হতো। অর্থাৎ কাজী উল কুজাত মানে হচ্ছে চিফ জাস্টিস, রাইট। আর একটা লাস্ট পোস্ট দেখো সেন্ট্রালের, সেটা হচ্ছে মীর সামান। কি বললাম গো? মীর সামান। মীর সামান একটা পোস্ট, এ হচ্ছে হোম মিনিস্টার বর্তমানে, হ্যাঁ, হোম মিনিস্টার। হোম মিনিস্টার কে আছে বলো? হোম মিনিস্টার কে আছে? হ্যাঁ, হোম মিনিস্টার যে মোটা ভাই, মোটা ভাই, মনে পড়ছে? হ্যাঁ, মোটা ভাই গো, মোটা ভাই কাকে বলতো? মোটা ভাই অমিত শাহ স্যার। অমিত শাহ। অমিত শাহ আছে আমাদের হোম মিনিস্টার, হ্যাঁ। এই যে অমিত শাহকে হোম মিনিস্টার তিনি, এখন তো ওর হোম, তখন হোম মিনিস্টার বলতে তখন বলতো মীর সামান, রাইট। অর্থাৎ রাজপ্রসাদ ও গৃহস্থলী বিভাগের প্রধান তাকে বলা হতো, ঠিক আছে। তো এই মীর সামান, এই কয়েকটা পোস্ট তোমরা জেনে রাখবে। একবার আরেকবার আমি দেখিয়ে দেই, বলে দেই, দেখো। হ্যাঁ, প্রধান হচ্ছে সম্রাট, ইম্পেরর, তার দায়িত্ব এগুলো থাকবে। ওয়াকিল বলতে সম্রাটের প্রধানমন্ত্রী, যে উপদেষ্টা অ্যাডভাইস দেবে। বর্তমানে বলতে পারো তোমরা প্রধানমন্ত্রীর পাশে কে থাকে? আইএস আইপিএস নিয়োগ করা হয়, তারা বুদ্ধি ভরসা দেয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এতে, ঠিক আছে। তারপরে কি পড়ালাম? ওয়াকিলের পর দিওয়ান পড়ালাম বা ওয়াজির পড়ালাম, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী। তারপর মীর বক্সি পড়ালাম, যাকে প্রতিরক্ষা মন্ত্রী বলা হয় বর্তমানে। আর সদর উস-সুদুর, যিনি হচ্ছেন ধর্মীয় বিভাগে বা দাতব্য বিভাগের হেড। তারপরে কি পড়ালাম? কাজী উল কুজাত মানে চিফ জাস্টিস, একে বলা হয় বর্তমানে। আর মীর সামান মানে হচ্ছে হোম মিনিস্টার বর্তমানে, হ্যাঁ, যিনি রাজপ্রসাদ ও গৃহস্থলীর বিভাগের প্রধান। এই হলো সেন্ট্রালের কয়েকটা মিনিস্টার, ঠিক আছে। এই হলো সেন্ট্রালের আমরা মিনিস্টার বললাম, ঠিক আছে। এরা হলো কেন্দ্রীয় মন্ত্রী, এরা বলতে পারো কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী ব্যবস্থা ছিল, সেটা যে আমরা ক্লিয়ার, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, রাইট। চলো নেক্সট, চলো নেক্সট দেখো। এবার দেখবো প্রাদেশিক মানে হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, মানে স্টেটের। এবার দেখবো স্টেটের, সেটা তো সেন্ট্রাল দেখলাম, সেন্ট্রাল মিনিস্টার দেখলাম ওগুলো। এবার স্টেট মিনিস্টার দেখবো, মানে তোমাদের রাজ্য মন্ত্রী দেখবো, রাজ্য মন্ত্রী সভা, হ্যাঁ, যেটা রিসেন্ট গঠন হলো। আমাদের সিএম হলো শুভেন্দু, আমাদের শিক্ষামন্ত্রী সম্ভবত এখনো গুগলে দেখতে পাচ্ছি না, তবে শঙ্কর মনে হয় করেছে, হ্যাঁ, শিক্ষামন্ত্রীকে। তারপরে উপমুখ্যমন্ত্রী কাকে করেছে? দিলীপ ঘোষ। আর একজন কে, অগ্নিমিত্রা পালকে করেছে, তাই না? এই যে স্টেটেও বিভিন্ন মন্ত্রী গঠন হয়, ঠিক মুঘল যুগে দেখো প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ছিল। অর্থাৎ মুঘল সাম্রাজ্যকে কয়েকটা সুবাতে ভাগ করেছিল। সুবা মানে কি গো? সুবা মানে হচ্ছে প্রদেশ। সুবা কথার অর্থ কি প্রশ্ন দেয়?
সুবা কথার অর্থ কি? সুবা কথার অর্থ কি? প্রদেশ, বা আমরা যেটা বর্তমানে কি বলছি, রাজ্য। যেমন ভারতবর্ষের রাজ্য কত বলো তো দেখি, ভারতবর্ষের রাজ্য সংখ্যা কত? ভারতের রাজ্য সংখ্যা বলো। 28টি, তাই না? তা 28টি ভাগে ভাগ করেছে পুরো ভারতবর্ষকে। তারপর প্রত্যেকটা জায়গায় একটা করে সিএম আছে, অর্থাৎ 28 জায়গায় 28টা সিএম আছে। আর পুরোটাকে কন্ট্রোল করছে কে? আমাদের মোদি, প্রধানমন্ত্রী মোদি, তাই না? ঠিক সেই রকমই এই যে মুঘল সম্রাট পুরো তার সাম্রাজ্যকে বিভিন্ন সুবায় ভেঙে দিত, বিভিন্ন প্রদেশে ভেঙে দিত, বিভিন্ন রাজ্যতে ভেঙে দিত। তো তোমাদের প্রশ্ন দেয় যে সুবা মানে কি মুঘল যুগে? সুবা মানে হচ্ছে রাজ্য, বর্তমানে যে রাজ্য বা প্রদেশ সেটাকে সুবা বলা হয়। তো এরকম কয়েকটা সুবাতে ভেঙে দিয়েছিল মুঘল সাম্রাজ্যকে। তো সুবার যিনি দায়িত্ব থাকতেন তাকে কি বলা হতো? সুবাদার বা সুবেদার। বর্তমানে এটাকে কি বলা হয়? সিএম, চিফ মিনিস্টার, তাই না? এই 28 জায়গায় 28টা সিএম আছে, 28 জায়গায় 28টা সিএম আছে, তাই তো? সিএম আছে 28 জায়গায়, 28 জায়গায় সিএম আছে, প্রত্যেকটা জায়গায় একটা করে সিএম আছে। প্রত্যেকটা সুবাদে একটা করে সুবাদার থাকতো, অর্থাৎ সিএম থাকতো, বর্তমানে যে সিএম পোস্ট। তো ইনি হচ্ছে প্রদেশের শাসক বা রাজ্যের শাসক। রাজ্যের শাসককে আমরা কি বলছি? সিএম। যেমন বর্তমানে সিএম কে? বর্তমানে সিএম হচ্ছে শুভেন্দু, তাই না? শুভেন্দু অধিকারী, অধিকারী। তোমরা এগুলো জানো সবই। তো সেরকম প্রত্যেকটা প্রদেশে একটা করে সিএম থাকতো। তো প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা সুবাদে একটা করে সুবাদার থাকতো, বা সুবেদারও বলা হয় এটাকে, হ্যাঁ, সুবেদারও বলা হয়। এর কাজ কি ছিল? প্রদেশের শাসন কার্য পরিচালনা করা, প্রশাসন ও নিরাপত্তা বজায় রাখা। শুভেন্দু অধিকারীর কাজ কি? পুরো রাজ্যটাকে পরিচালনা করা। তো সুবাদারের কাজ ছিল সেটা, অর্থাৎ সুবাদার মানে বর্তমানের সিএম পোস্ট। ওকে, নেক্সট পোস্ট, 1 নম্বর পোস্ট। 2 নম্বর পোস্ট দেখো কি আছে? দেওয়ান। দেওয়ান, দেওয়ান হচ্ছে রাজস্ব আদায় করতে, অর্থাৎ দেওয়ান হচ্ছে অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, তাই না? রাজ্যের অর্থমন্ত্রী তিনি। ওখানে সেন্ট্রালেও দেখছিলাম দেওয়ান মানে, দেওয়ান বা ওয়াজির মানে অর্থমন্ত্রী দেখছিলাম। তারপরে দেখো 3 নম্বর পোস্ট হচ্ছে বক্সি, অর্থাৎ ওখানে কি দেখছিলাম? সেন্ট্রালে মীর বক্সি দেখছিলাম, এখানে শুধু বক্সি দিয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন প্রদেশের প্রতিরক্ষা মন্ত্রী। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী, ইনি হচ্ছেন প্রদেশের প্রতিরক্ষা মন্ত্রী। কাজী একই পোস্ট দেখো, কাজী, কাজী মানে বিচার ব্যবস্থা, চিফ জাস্টিস, তাই না? হাইকোর্টের চিফ জাস্টিস, সেরকম ব্যাপার। এই হলো একই জিনিস পুরোটাই, শুধু দেখো সুবেদারটা আলাদা। যদি স্টেটের প্রদেশের হয় তাহলে সুবেদার বলা হয়, সুবার হেডকে সুবাদার, আর কেন্দ্রের হেডকে বলা হয় সম্রাট, রাইট? এই গেল আমাদের প্রশাসনিক দিক, প্রাদেশিক। তাহলে প্রথম বললাম আমরা কেন্দ্রীয় প্রশাসন, নেক্সট বললাম প্রাদেশিক প্রশাসন, রাইট? চলো নেক্সট আমরা পড়বো, দেখো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ওকে, নেক্সট দেখো পড়বো এবার জেলা প্রশাসন পড়বো। হ্যাঁ, দেখো কিভাবে ভাগ করেছে, দেখো প্রথমে কিভাবে চলতো। তাহলে প্রথমে কেন্দ্র, কেন্দ্র পড়লাম, কেন্দ্রীয় প্রশাসন পড়লাম, তাই না? কেন্দ্রের পরে কি পড়লাম? রাজ্য পড়লাম, যেটাকে মুঘল যুগে কি বলছে? সুবা বলছে। সুবা, সুবা মানে রাজ্য হয়ে গেল, রাজ্য হয়ে গেল বা প্রদেশ হয়ে গেল। সুবার পরে এবার কি পড়বো? জেলা পড়বো, জেলা পড়বো। মুঘল যুগের শাসনটা দেখো তুমি, প্রশাসনিক ব্যবস্থাটা দেখো, এগুলো কিন্তু কোথাও কেউ পড়ায় না। হ্যাঁ, আর এত ডেপ লেভেলে কোশ্চেন তোমাদের আপার প্রাইমারি তো দেবেই না, দিলে তোমার ডাব্লিউবিসিএস, যারা ডাব্লিউবিসিএস দেবো ভাবছো তাদের জন্য খুবই ইফেক্টিভ। ওকে, তো জেলা প্রশাসন যদি দেখি, তো সুবার নিচে ছিল, দেখো সুবার পরে হচ্ছে জেলা প্রশাসন। এই জেলা প্রশাসনের যিনি হেড, ঠিক আছে, তাকে কি বলা হতো? সরকার বলা হতো, সরকার বলা হতো বা ডিস্ট্রিক্ট বলা হতো। সরি, সরকার বা ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে জেলা, জেলারই ইংরেজি হচ্ছে ডিস্ট্রিক্ট। তো জেলার যিনি হেড, জেলা শাসক বর্তমানে বলছি। আর এখানে যারা কাজ করতো, কর্মকর্তা, তাদের কি বলা হতো? দেখো একটা হচ্ছে ফৌজদার, আর হচ্ছে আমিল বা অমিলও বলা হতো। ফৌজদারের কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ বর্তমানে কে? বর্তমানে ডিএম, বর্তমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই না? এর কাজ কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরো জেলাতে। দেখো আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কয়টা জেলা আছে বলো দেখি? ওয়েস্ট বেঙ্গলটা একটা রাজ্য, এবার এই রাজ্যের কটা জেলা আছে বলো? এনিওয়ান? 23টি।
23টি কিন্তু আমাদের জেলা আছে। তো প্রত্যেকটা জেলায় একটা করে কি আছে, ডিএম আছে। প্রতিটি জেলায় একটা করে কি আছে, প্রতিটি জেলায় ডিএম আছে, অর্থাৎ 23টা জেলায় 23টা ডিএম আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। ঠিক এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আগে কি বলা হতো, ফৌজদার বলা হতো, ফৌজদার। আর তার কাজ কি, পুরো জেলাতে আইন শৃঙ্খলা রক্ষা করা। আর আমিল হচ্ছে তোমার রাজস্ব আদায় করা, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করা, প্রত্যেকটা জেলাতে ট্যাক্স কালেক্ট করা, ঠিক আছে, তাকে আমিল বলা হতো। এই একটা দুটো জিনিস তোমরা মনে রাখবে, রাইট। নেক্সট চলো এবার পড়বো কি, পরগনা, ঠিক আছে। তাহলে প্রথমে কি পড়লাম, প্রথমে কেন্দ্রীয় শাসন পড়লাম, কেন্দ্রীয় মন্ত্রী পড়লাম, কেন্দ্রীয় শাসন পড়লাম। নেক্সট কি পড়লাম, নেক্সট পড়লাম তোমার সুবা। সুবাকে কি বলছি আমরা, প্রদেশ, সুবা বা প্রদেশ বা রাজ্য যেটা বলছি, রাজ্য। এই রাজ্যের পরে কি পড়লাম, জেলা পড়লাম, তাই না, জেলা। এই জেলার পরে দেখো এবার কি আছে, পরগনা। দেখতে পাচ্ছ কেমন সিকোয়েন্স, পরগনা। অর্থাৎ জেলার পরে আমাদের কি থাকে, পরগনা থাকে। অর্থাৎ পরগনা বলতে প্রত্যেকটা তোমার বলতে পারো ব্লক বলতে পারো বর্তমানে, হ্যাঁ বর্তমানে ব্লক বলতে পারো, ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক, সেই ব্লকটাকে পরগনা বলছে তখনকার। এই পরগনার যিনি হেড তাকে বলা হতো কি, সিকদার। কি বলা হতো, সিকদার। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। পরগনার হেডকে সিকদার বলা হয়। জেলার হেডকে কি বললাম দেখলাম, জেলার হেডকে বলা হয় তোমার ফৌজদার। তারপরে তোমার সুবার হেডকে সুবাদার। আর তোমার কেন্দ্রের হেডকে কি বলা হতো, সম্রাট, রাইট। তো এর কাজ কি, এর হচ্ছে নিরাপত্তা প্রণয়ন করা বা নিরাপত্তা রক্ষা করা, সিকদারের। 2 নম্বর পোস্ট দেখো আমিন, একই পোস্ট আমিন। জেলাতেও আমিন ছিল, রাজস্ব আদায় করা, ট্যাক্স আদায় করা। পরগনাতেও তাই, ট্যাক্স আদায় করার কাজ হচ্ছে আমিনের। একটা নতুন পোস্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট, বলো ভিআইপি, এটা পরীক্ষার জন্য, কানুনগো। এই কানুনগোর কাজ হলো জমির নথি সংরক্ষণ করা। অর্থাৎ নথি মানে কি, কাগজপাতি, ফাইল, তাই না, ফাইল, তোমার বিভিন্ন কাগজ, হ্যাঁ সরি কাগজ, দলিল, এগুলোকেই তো নথি বলা হয়, নথিপত্র। তো নথিপত্র, তো জমির যে নথিপত্রগুলো সংরক্ষণের কাজ দায়িত্ব ছিল কানুনগো, রাইট। কানুনগো পোস্ট, এই কানুনগো পোস্ট কে ক্রিয়েট করেছিল, তোমাদের কার সময় পড়েছিলাম, শের শাহর সময় পড়িয়েছিলাম, শের শাহ। আগের ক্লাস যারা পড়েছে তারা বুঝতে পারছো। এই যে পরগনার কর্মকর্তা হচ্ছে এগুলো, সিকদার, আমিন আর কানুনগো, এগুলো হচ্ছে পরগনার বা ব্লক, বর্তমানে ব্লক যাকে বলছি, সেই ডিপার্টমেন্টের এরা হলো কর্মকর্তা, এদের এভাবে কাজ চলতো, রাইট। তাহলে আমরা সেন্টার পড়লাম, প্রথমে সুবা পড়লাম, জেলা পড়লাম, পরগনা পড়লাম। অর্থাৎ পুরো আমরা মোগল সাম্রাজ্যের নিচড়ে বের করে নিলাম যা যা ছিল। লাস্ট স্টেজ দেখো, লাস্ট আর একটা শাসন কার্যের একটা তোমার প্ল্যাটফর্ম হচ্ছে গ্রাম প্রশাসন, গ্রাম। তাহলে ব্লকের পরে এবার কি চলে এলো, গ্রাম পঞ্চায়েত চলে এলো, আমাদের বর্তমানে ভিলেজ। সেরকম গ্রামের প্রশাসন চলতো। গ্রামের হেড কারা ছিল দেখো, মুকাদ্দাম, একটা ইম্পর্টেন্ট একটা মুকাদ্দাম, একটা পোস্ট। গ্রামের প্রধানকে বলা হয় মুকাদ্দাম। গ্রামের প্রধানকে আমরা কি বলছি এখন, গ্রামের প্রধানকে আমরা কি বলছি, মুখিয়া তো বলা না। গ্রামের প্রধান যদি হয় তখন আমরা কি বলছি, তাকে আমরা বলছি পঞ্চায়েত প্রধান বলছি, তাই না, আমরা তো প্রধান বলছি, প্রধান, তাই না। তো বর্তমানে যে প্রধান পোস্ট সেটা হচ্ছে মুকাদ্দাম ছিল আগে, রাইট। গ্রামের যাকে প্রধান তাকে বলা হতো মুকাদ্দাম। আর এখন তো প্রধান বলছি, পঞ্চায়েত প্রধান বলছি, তাই না, পঞ্চায়েত প্রধান বলছি। দেখো একই জিনিস, শুধুমাত্র চেঞ্জ হয়েছে। যেমন তোমার এখনকার সরকারের কথা বলি, মমতা ব্যানার্জি যখন ছিল তখন ছিল লক্ষ্মীর ভান্ডার, তাই না, কি ছিল, লক্ষ্মীর ভান্ডার। এবার শুভেন্দু সিএম এসছে, শুভেন্দু বলছে না, কেন রাখবো লক্ষ্মীর ভান্ডার, আমি বিজেপি সরকারের সিএম, আমি লক্ষ্মীর ভান্ডার কেটে কি হবো, এটাকেই আনবো, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, তাই না, অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার। এবার কিছু টাকা বাড়িয়েছে, 3,000 টাকা ডবল করে দিয়েছে, আলাদা ব্যাপার। কিন্তু সিস্টেম তো একই, লক্ষ্মীর ভান্ডারকে ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডার করেছে। তো জিনিস তো আলাদা কিছু না, একই জিনিস, টাকাটা দ্বিগুণ করেছে এখানে। এই গেল ব্যাপার। সেই রকমই দেখো, মুকাদ্দামকে আগে বলতো, মানে মুঘল যুগে মুকাদ্দাম বলতো, বর্তমানে আমরা বলছি পঞ্চায়েত প্রধান বা গ্রামের প্রধান। তারপরে দেখো নেক্সট প্রসেস পাটোয়ারি, এই হচ্ছে জমির রেকর্ড রক্ষণাবেক্ষণ করতো, তাই না, এগুলো হলো পাটোয়ারি। এই হলো গ্রাম প্রশাসন। তা আমরা পুরোপুরি পড়লাম, দেখো প্রথমে পড়লাম কেন্দ্রের কয়েকটা পোস্ট পড়লাম, কেন্দ্রীয় পোস্ট। তারপরে সুবার পোস্ট, সুবা বলতে রাজ্য, আমি বারবার বলছি।
সুবার পর কি পড়লাম? সুবার পর জেলা পড়লাম, জেলার পোস্টগুলো পড়লাম। জেলার পর কি পড়লাম গো? জেলার পর পড়লাম আমরা কি পরগনা, বা যেটা ব্লক বলছি আমরা, হ্যাঁ, পরগনা। পরগনার পরে কি পড়লাম? পরগনার পরে যেটা পড়ছি সেটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, এই শেষ। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পরগনা, 5 নম্বর হচ্ছে গ্রাম, আর কিছু নাই। এভাবে দেখো গ্রাম থেকে পরগনা, পরগনা জেলা, জেলা থেকে সুবা, সুবা থেকে সেন্ট্রাল, এভাবে কিন্তু পুরো শাসন করেছে, এখনো চলছে কিন্তু। ঠিক মুঘল যুগে এভাবে চলতো, শুধু নামগুলো একটু আলাদা। তোমাদের পরীক্ষা পার্সপেক্টিভে মনে রাখতে হবে। রাইট, ওকে। তো এই ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। আর মনসবদারি যেটা আসলে এখন তোমাদের সামনে, সেটা কিন্তু আমাদের তোমাদের ডিটেলসে ক্লাস করেছি, এটা কিন্তু আমি আর পড়াচ্ছি না। হ্যাঁ, ডিটেলসে আর যাচ্ছি না, মোটামুটি যতটুকু আছে ততটুকুই বলে দিচ্ছি। তো মনসবদারি ব্যবস্থা কে চালু করেছিল বলো তো দেখি একজন, এবং কত সালে চালু করেছিল বলো? মনসবদারি ব্যবস্থা কে চালু করেছিল বলো, কেউ একজন বলো। আকবর। কথা বলবে, নইলে আমি বুঝতে পারবো না যে তোমরা কানেক্ট আছো কি নেই। পারলেও বলবে, না পারলে বলবে স্যার মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মনসবদারি সিস্টেম চালু করেছিল আকবর। আচ্ছা, কত সালে চালু করেছিল কারো মনে আছে? কত সালে বলো? 1571 সালে। রাইট, এই দুটোই পরীক্ষা তোমাদের দেয়। আর মনসব কথার অর্থ কি বললাম? মনসব কথার অর্থ হলো পদ, পদ বা মর্যাদা, বা ইংরেজিতে কি বলা হয়? মর্যাদা। ইংরেজিতে কি বলা হয়? র্যাঙ্ক। রাইট, এই মনসবদার ছিল দুই রকমের, একটা ছিল জাত আর একটা ছিল সাওয়ার। জাত কি বলেছিলাম? জাত বলেছিলাম যে এটা হলো ব্যক্তিগত মর্যাদা, যে একজন ব্যক্তির কাছে কত সৈন্য আছে, কত তোমার অস্ত্র আছে, তার নিজের ব্যক্তিগত একটা, হ্যাঁ, তাকে সেই অনুযায়ী দিতে হবে। ধরো কারো কাছে 5,000 সৈন্য আছে, সে 5,000 মনসবদারি তাকে দেওয়া হলো। কারো কাছে 10,000 আছে, তাকে 10,000 মনসবদারি দেওয়া হলো। আর সাওয়ার কি? সাওয়ার হচ্ছে সৈন্য সংখ্যা, কার কাছে কত সৈন্য আছে। সৈন্য বলতে বলাটা ভুল হবে না, অশ্ব সংখ্যা, হ্যাঁ, অশ্ব মানে ঘোড়া, অশ্ব কার কাছে কত অশ্ব আছে সেই অনুযায়ী তাকে র্যাঙ্ক দেওয়া হতো। ঠিক আছে, সেটা হচ্ছে সাওয়ার। এই জাট সাওয়ার আমি ডিটেলসে তোমাদের ক্লাস করিয়েছি। তো মনসবদারি সিস্টেম চালু করেছিল আকবর। এই যে দেওয়াই তো আছে, তোমরা বলতে লেট করছিলে কেন? মনসবদারি ব্যবস্থা শুরু করেছিল আকবর 1571 সালে। এই মনসবদারি সিস্টেম হচ্ছে সামরিক এবং প্রশাসনিক মর্যাদাপূর্ণ ব্যবস্থা। দুটো ভাগ ছিল, একটা ছিল জাট, একটা ছিল সাওয়ার। এর গুরুত্ব কি, কেন করেছিল এটা? কারণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সহজ করার জন্য এবং প্রশাসনিক শক্তিশালী করার জন্য। আর এই জাট এবং সাওয়ার দুটো ভাগ ভাগ করে মনসবদারি ব্যবস্থা। আর মনসবদারি ব্যবস্থা যিনি হেড, তাকে বলা হতো কি? মনসবদার। তাকে বলা হতো মনসবদার, মনসবদার। রাইট, ঠিক আছে, এই গেল ব্যাপার। তো একজন মনসবদারের নাম বলো তো দেখি, আকবরের। আকবরের একজন মনসবদারের নাম বলো। আকবরের একজন মনসবদারের নাম কি? মান সিং। কতবার পড়েছি বলো তো? মান সিং। মান সিং হচ্ছে আকবরের একজন মনসবদারের নাম বললাম। আরো আছে জয় সিং, টোডরমল, সবাই এরা। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে দেখো রাজস্ব ব্যবস্থা করবো আমরা, হ্যাঁ, মনসবদার ব্যবস্থা করলাম, এবার রাজস্ব, এগুলো পড়িয়েছি মনে হচ্ছে আমাদের, হ্যাঁ, তবুও আমি এনেছি আরেকবার সিস্টেমেটিক ওয়েতে। তো রাজস্ব ব্যবস্থার হেড কি ছিল? রাজা টোডরমল, একটু আগে বললাম। আর একটা ব্যবস্থা ছিল দহশালা বন্দোবস্ত বা দহশালা ব্যবস্থা বা 10 সালা বন্দোবস্ত। এই 10 সালা বন্দোবস্ত শুরু করেছিল কে গো? শুরু করেছিল আকবর। কত সালে শুরু করেছিল? সালটা কার মনে আছে? এনিওয়ান? 1580 সালে। তোমরা কিন্তু রিভিশন করছো না, বোঝা যাচ্ছে। ফটাফট উত্তর দিবে, এগুলো ক্লাসগুলো করাচ্ছি মানে, এগুলো তো রিভিশন চলছে। তোমাদের রিভিশনের অভাব আছে। আমি যতই পড়াই, যতই যা করি, নিজের রিভিশন না দিলে কিন্তু কেউ কিছু করতে পারবে না, কারো কিছু করার মানে ক্ষমতা নেই। ঠিক আছে, আর ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমরা বারবার দেখো যদি প্রবলেম হয়। ওকে, তো 10 সালা বন্দোবস্ত চালু করেন আকবর, রাইট, 1580 সালে। আর 10 সালা বন্দোবস্তটা কি? 10 বছরের জন্য গড় উৎপাদনের ভিত্তিতে কর নির্ধারণ করা, অর্থাৎ ভূমি পরিমাপ করে, ভূমি জমি মাপতো, মেপে 10 বছরে কত কত শস্য উৎপন্ন হবে সেই অনুযায়ী ট্যাক্স দিত। সেটা হলো 10 সালা বন্দোবস্ত। 10 বছর পর পর ট্যাক্সের সিস্টেম ছিল এটা, সেটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। এটা আকবর চালু করেছিল 1580 সালে। রাইট,
আর একটা সিস্টেম যেটা তোমাদের স্কিপ করেছি, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের গত বছর মনে হয় ডাব্লিউবিপি না কেপিতে দিয়েছিল। হ্যাঁ, ডাব্লিউবিপি হতে পারে বা কেপি হতে পারে, আমার এক্সাক্ট মনে পড়ছে না। এই প্রশ্নটা দিয়েছিল যে সি আফসা দিয়েছিল। হ্যাঁ, সি আফসা কার আমলে শুরু হয়েছিল, ঠিক আছে? দেখো মুঘল আমলে দুটো সিস্টেম ছিল, একটা ছিল দো আফসা আর একটা ছিল সি আফসা। আমি জাহাঙ্গীর পড়িয়েছি তোমাদের, কিন্তু জাহাঙ্গীর পড়ানোর সময় এই দুটো স্কিপ করে হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, ভেবেছিলাম বলে দিব, পিপিটিতে নেই, মুখে বলে দেবো, সেটাও মানে মিস্টেক হয়ে গেছে, সেই জন্য দেখো আজকে এনেছি। তো মুঘল ইতিহাসে দুই রকমের সিস্টেম চালু ছিল, একটা ছিল দো আফসা, একটা ছিল সি আফসা। তো মূলত জাহাঙ্গীরের আমলে এটা এই দুটো চালু হয়। মনে এটাই প্রশ্ন দেয় যে দো আফসা এবং সি আফসা কার আমলে চালু হয়েছিল বা কার আমলে দেখা যায়, সেটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে। তো মনসবদারি ব্যবস্থা একটা বিশেষ মর্যাদা, এটা পদমর্যাদা। কাউকে দো আফসা র্যাঙ্ক দিত, কাউকে সি আফসা র্যাঙ্ক দিত, অর্থাৎ এটা মনসবদারির দুটো পার্ট বলতে পারো। হ্যাঁ, মনসবদারি যে ব্যবস্থা ছিল মোগল আমলে, তার দুটো পার্ট, সেই দুটো পার্টের নাম দিয়েছিল কে? জাহাঙ্গীর। জাহাঙ্গীর ক্রিয়েট করেছিল এই দুটো পদ, দো আফসা, সি আফসা। দো আফসাটা কি দেখো, দো আফসা হচ্ছে দুই ঘোড়া অর্থে ব্যবহৃত, অর্থাৎ কোনো মনসবদারকে নির্দিষ্ট সংখ্যক সৈন্যের জন্য দুটি করে ঘোড়া রাখার নির্দেশ দিত। একজন সৈন্য তার অধিকার ছিল দুটা ঘোড়া রাখতে পারবে। তো সেই যে দুটো ঘোড়া রাখতো, সেই সিস্টেম বা সেই মনসবদার করা হয় দো আফসা, সেই সিস্টেমটাকে। আর কিছু নির্দিষ্ট সৈন্য ছিল, তাদেরকে তিনটা ঘোড়া রাখার পারমিশন দেওয়া হতো। সম্রাট জাহাঙ্গীর তিনটে ঘোড়া রাখার পারমিশন দিত এক একজন সৈন্যকে। সেই যে সিস্টেমটা, সেটা হচ্ছে সি আফসা, ঠিক আছে? সি আফসা, রাইট? দো আফসা মানে দুটো, আফসা মানে ঘোড়া, মনে রাখবে, ঠিক আছে? আর সি মানে তিনটে, আফসা মানে হচ্ছে ঘোড়া। অর্থাৎ তিনটে ঘোড়া রাখার পদ্ধতি, তিনটে ঘোড়া রাখার অধিকার দিত সম্রাট নিজে একজন সৈন্যকে, সেটাকে সি আফসা বলা হতো। আর দুইটো ঘোড়া রাখার অধিকার বা পারমিশন দিলে সেটা হচ্ছে দো আফসা। এই দো আফসা এবং সি আফসা সিস্টেম চালু করেছিল কে? জাহাঙ্গীর। এটাই তোমাদের প্রশ্ন দেয়, প্রশ্ন এটা দেবে না যে দো আফসা সি আফসা মানে কি, প্রশ্ন এটাই দেয়, ডাব্লিউবিপিতে এটাই দিয়েছিল যে দো আফসা সিস্টেম বা দো আফসা কার আমলে চালু হয়, সেটা হচ্ছে জাহাঙ্গীর, রাইট? ওকে, চলো নেক্সট দেখো, আমি তোমাদের যেটা পড়ালাম সেটা এখানে আছে। হ্যাঁ, যে মুঘল প্রশাসনের কাঠামো যেটা, হ্যাঁ দেখো, কেন্দ্রীয় মন্ত্রিমন্ডল ছিল আমরা দেখলাম, তারপরে কেন্দ্রের পরে কি ছিল? সুবা ছিল। সুবা বলতে তোমার স্টেট, বর্তমানে যেটা স্টেট বলছি, তাই না? তারপরে দেখো তোমার সরকার মানে ডিস্ট্রিক্ট যেটা বলছি তোমার ছিল, মানে জেলার আন্ডারে। তারপরে দেখো পরগনা মানে ব্লক, যেটা বললাম আমি ব্লক। আর দেখো গ্রাম আছে তারপরে, অর্থাৎ গ্রামের হেড কি ছিল? গ্রাম প্রধান যেটা বলছে ওরা বলতো মুকাদ্দাম, তাই না? মুকাদ্দাম বলতো, মুকাদ্দাম, রাইট? এই কয়েকটা পোস্ট। তারপরে সম্রাট তো সবার উচ্চ ছিল, দেখো হেড, এ হচ্ছে হেড, এ যা বলবে তাই শুনতে হবে সবাইকে। আমাদের পিএম মোদি যেটা বলবে সেটাই শুনতে হবে আমাদের এখন স্টেটকে বর্তমানে। হ্যাঁ, পিএম মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি, তাই না পুরো নাম? এই গেল এই সিস্টেম, তোমাদের আগেই বলে দিছি, এটাই একবার এক্সট্রা আছে এখানে, রাইট? নেক্সট দেখো মুঘল যুগে, এবার স্থাপত্য পড়বো। হ্যাঁ, মুঘল যুগে স্থাপত্য এবং ভাস্কর্য পড়বো। তো মুঘল স্থাপত্যের বিকাশ বিশেষভাবে দেখা যায় কার কার আমলে জানো? আকবরের আমলে, জাহাঙ্গীরের আমলে এবং শাহজাহানের আমলে। ঔরঙ্গজেবের শাসনকালেও দেখা গেছে, আমি বললাম না বিবিকা মাকবারা বানিয়েছিল, তোমার আগের ক্লাসে পড়ালাম। বিবিকা মাকবারা, বিবিকা মাকবারা, মাকবারা, এটা ঔরঙ্গজেব তৈরি করেছিল তার স্ত্রীর কথা রাখতে, তাই না? এগুলো আমি পড়েছিলাম। তা আকবরের আমলে বিশেষ করে স্থাপত্য ভাস্কর্য স্থাপিত হয়েছিল ভালো ভালো। জাহাঙ্গীরের আমলে অল্প দেখেছি। শাহজাহান হচ্ছে সব থেকে বেশি। শাহজাহান একদম বিশাল ব্যাপার করে দিয়েছিল, স্বর্ণযুগ বলা হয় তার সময়, গোল্ডেন এজ অফ মুঘল এম্পায়ার। কি বলা হয়? গোল্ডেন এজ অফ মুঘল এম্পায়ার, তাই না? মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় তার সময়টাকে, শাহজাহানের সময়কে। এত এত উন্নতি হয়েছিল, এত স্থাপত্য ভাস্কর্য স্থাপিত করেছিল, কিন্তু অর্থ কিন্তু তার রাজকোষ কিন্তু শূন্য হয়ে গেছিল। তো এই যে ময়ূর সিংহাসন, এই যে পিকক থ্রোন দেখাতে ময়ূর সিংহাসন, এই ময়ূর সিংহাসন এই জায়গাতে তোমার কি বসা আছে? ডায়মন্ড বসা আছে, হীরা বসা আছে, হীরা, হীরা। এই হীরাটাও আমরা দেখলাম কালকের ক্লাসে আমরা দেখলাম যে 1739 সালে তোমার নাদির শাহ, পারস্যের যিনি
হেড পারস্যের যিনি রাজা নাদির শাহ লুট করে নিয়ে চলে গেছিল এই হীরাটা, ঠিক আছে। এই হিস্ট্রি কিন্তু কালকে পড়িয়েছি আমি তোমাদের। চলো, তো মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য দেখো কিছু আছে, এই বৈশিষ্ট্যটা জানা খুবই জরুরি, হ্যাঁ, যেটা তোমাদের পড়াতে গিয়ে স্কিপ হয়ে গেছে বা সেভাবে পড়ানো হয় না ওইভাবে, এক একজন শাসককে পড়াতে গিয়ে এগুলো অটোমেটিক স্কিপ হয়ে যায়। তো কিছু বৈশিষ্ট্য ছিল, দেখো বৈশিষ্ট্য থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেয়, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে, তোমাদের আপার প্রাইমারি টেটেও দিতে পারে, প্রশ্ন দেবে কিন্তু এখান থেকে, আর বাকি পরীক্ষা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে এখান থেকে। তো কি কি বৈশিষ্ট্য দেখো, মুঘল সাম্রাজ্যের স্থাপত্যে গম্বুজ ব্যবহার করতো, কি ব্যবহার করতো, গম্বুজ বা ডোম। গম্বুজ কি, পরের স্লাইডে আছে আমি দেখাচ্ছি, বড় গোলাকার গম্বুজ নির্মাণ করতো। উদাহরণ কি, তাজমহল যদি দেখি আমরা, তাজমহলের মাথা দেখবা এরকম এরকম করা আছে, এরকম এক জায়গায় করা আছে এরকম। এই যে গম্বুজ, এটা আমাদের গম্বুজ, এই গম্বুজটাকে বলা হতো, এই যে মাথায় গম্বুজটা দেখছো এটাকে বলা হতো, এটাই হচ্ছে গম্বুজ, হ্যাঁ। এই গম্বুজ ইউজ করতে হচ্ছে মুঘল স্থাপত্যে, মুঘল শাসকরা। আর কি ব্যবহার করতো, মিনার ব্যবহার করতো, মিনার, উঁচু টাওয়ারের ব্যবহার করতো। মিনার বলতে কি, আমরা দেখি না, তোমরা নিশ্চয়ই গৌড় ঘুরতে গেছো, গেছো তো, গৌড় আদিনা অনেকজনই ঘুরতে গেছো। তো এই যে দেখো 5 তলা এরকম আছে, ঠিক আছে, এরকম 5 তলা আছে দেখবা, এটা আমাদের ফিরোজ মিনার আছে, দেখো ফিরোজ মিনার, মালদা যারা যারা দেখেছো ঘুরতে গেছো, এটা হলো ফিরোজ মিনার, ঠিক আছে, ফিরোজ মিনার বলা হতো। বা নিমসরাই বলে একটা জায়গা আছে মালদাতে দেখবা, নিমসরাই, নিমসরাই, সেখানে আছে নিমসরাই মিনার না কি নাম আছে ওটা আমি জানি না, এটা যাইনি আমি, হ্যাঁ। তো এই যে নিমসরাই, নিমসরাই, এই যে মিনার, মিনার বলতে এটাকে, তো মুঘল শাসকরা এরকম মিনার ব্যবহার করতো তাদের স্থাপত্যের মধ্যে। তাহলে 1 নম্বর বললাম গম্বুজ ব্যবহার করতো, 2 নম্বর দেখলাম মিনার ব্যবহার করতো, উঁচু টাওয়ারের মতো দেখতে, 3 নম্বর খিলান ব্যবহার করতো, খিলান বা আর্চ। খিলান কি গো, ধরো এই একটা বাড়ি, এই একটা বাড়ি, বাড়ির দেখবা, এটা তো গম্বুজ হলো, বাড়ির দেখবা ঠিক এই জায়গাতে এরকম একটা গেটের মতো আছে, এরকম করে এরকম করে এরকম, তুমি গৌড় আদিনে যদি ঘুরেছো কেউ এরকম দেখতে হবে, হ্যাঁ। এই যে এই যে এই যে আর্চ, এটাই হচ্ছে আর্চ, এই যে বাঁকটা নিল এরকম চালির মতো, বা তোমার দেখবা ঠাকুর যখন তৈরি করে, দেবতাগুলো তৈরি করে, মূর্তিগুলো চালি তৈরি করে এভাবে, এটা হচ্ছে আর্চ বা বাঁক, এটা হচ্ছে খিলান। তা আমি ছবিতে দেখাবো নেক্সট, দরজা বা প্রবেশের পথের খিলান, এটা দরজা, ধরো দরজার এখানেই ধরো এরকম খিলান আছে, ঠিক আছে, এরকম এটা খিলান আছে, খিলান আছে এটা। আর কি থাকতো, চতুষ্কোণ বা চারবাগ, চতুষ্কোণ চারবাগ আমি যখন বাবর পড়াই তখন পড়েছিলাম, আর চারবাগ তৈরি করেছিল বাবর কিন্তু, হ্যাঁ, সেটা আমি পড়েছিলাম। আর কি 5 নম্বর বৈশিষ্ট্য, মার্বেল ব্যবহার করতো তারা, তাই না, লাল বেলে পাথরও ব্যবহার করতো, এগুলো যেমন আকবর ব্যবহার করছিল তোমার লাল পাথর বেশি ব্যবহার করতো আকবর, সম্রাট আকবর। আর শাহজাহান হচ্ছে সাদা মার্বেল ব্যবহার করতো, তাই না, তাজমহল আমরা দেখেছিলাম না, পুরো তাজমহলটা কেমন একদম সাদা ঝকঝকানি তাজমহল। তাই আকবর কিন্তু সাদা ব্যবহার করতো, আকবর লাল ব্যবহার করতো, যেমন বুলন্দ দরওয়াজা পুরোটা লাল তৈরি করেছিল, আর শাহজাহান পুরো তাজমহলটা সাদা তৈরি করেছিল। তো দেখো মার্বেল এবং লাল পাথর ব্যবহার হতো, চারবাগ স্টাইলে ব্যবহার হতো, খিলান ব্যবহার হতো, মিনার ব্যবহার হতো, গম্বুজ ব্যবহার হতো। আর কি সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হতো, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য বলতো পেট্রাদুরা, হ্যাঁ, পেট্রাডুরা বলে একটা স্টাইল ছিল, জাফরি বলে একটা স্টাইল, জাফরি, জাফরি, এই দুটো স্টাইল যারা ব্যবহার করতো, এবং তার মধ্যে কি দামি দামি পাথর বসিয়ে দিত। চলো নেক্সট স্লাইডে ছবিগুলো আছে আমি দেখাচ্ছি তোমাদের, তবে ক্লিয়ার হবে, এখান থেকে ক্লিয়ার হয়নি তোমাদের আমি জানি, রাইট। দেখো দেখো মেন গেট দেখতে পাচ্ছ, এই মেন গেটের এই যে এটা হচ্ছে আর্চ বা এটা হচ্ছে খিলান বলা হতো, এই বাঁকটা এটাকে বলা খিলান, এই স্টাইলে কিন্তু তৈরি করতো তারা মুঘল সাম্রাজ্য, এটাকে বলা খিলান, খিলান বা কি বলা হতো আর্চ, ইংরেজিতে আর্চ, রাইট। এই চার বাগ স্টাইল দেখো, পুরো বাগান, বাগানটাকে 4 ভাগে ভাগ করেছে, এটা পুরো বাগান, এটাও বাগান, এটাও বাগান, এটাও বাগান, এটাও বাগান, পুরো বাগানটাকে দেখো এই একটা ভাগ করেছে, এই একটা ভাগ করেছে দেখো, তাই না, 4 ভাগে ভাগ করেছে, এই একটা বাগান, এই একটা বাগান, এই একটা বাগান, এই একটা বাগান, 4 ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে 4 বাগ, কি বলতো 4 বাগ স্টাইল। এটা কে শুরু করেছিল, 4 বাগ, 4 বাগ স্টাইল, এটা হচ্ছে বাবর তৈরি করেছিল, বাবর, তাই না, আমি প্রথম ক্লাসে পড়িয়েছি। এই স্টাইল তারা বাগানগুলো তৈরি করতো, বাড়ির গেটগুলো এইভাবে তৈরি করতো, খিলান। আর কি ডোম যেটা বললাম, গম্বুজ, দেখো গম্বুজ, এই
এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ভবন, হ্যাঁ দেখো, ভারতের পতাকা নিয়ে চলে এসেছি। তো মুঘল যুগের বোঝাতে গিয়ে আমি বর্তমানে নিয়ে চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে গম্বুজ। গম্বুজ, এই যে গম্বুজ দেখো, এটা হচ্ছে পুরোটা গম্বুজ, রাইট? এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের ছবি এনেছি আমি। আর দেখো মিনার বলতে এই দেখো, এই যে মিনার, টাওয়ারের মতো মিনার, এটা হচ্ছে কি মিনার। কুতুব মিনার যদি কেউ গেছো, কুতুব মিনার, সরি, ফিরোজ মিনার যদি গেছো মালদার মধ্যে, তাহলে তুমি তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, এটা হচ্ছে তোমার কি মিনার, রাইট? আর জাফরিটা কোথায় আছে দেখাচ্ছে, নেক্সট স্লাইড আছে। এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আর্চ, এটা চারবাগ স্টাইল, এটা গম্বুজ, এটা হচ্ছে মিনার। এই স্টাইলে কিন্তু মুঘল সাম্রাজ্য বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্য তৈরি করতেন সম্রাটরা। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন সম্রাটের সময় এবার স্থাপত্যগুলো পড়বো। যদিও আমি এগুলো পড়িয়েছি তোমাদের পড়াতে গিয়ে, তবু একবার রিভিশন হয়ে যাক। দেখো বাবরের সময় কি তৈরি হয়েছিল সেটা দেখো। তো বাবরের সময় দেখো চারবাগ, যেটা বললাম না, চারবাগ তৈরি করেছিল, চার বাগান তৈরি করেছিল। দেখো আরামবাগ আগ্রাতে তৈরি করেছিল, চারবাগ বা আরামবাগ যেটা আগ্রাতে তৈরি করেছিল, তাই না? একটা বাগান। বাবর দেখো সালটা দেওয়া আছে, তোমাদের আগেই পড়িয়ে দিচ্ছি, 1526 থেকে 1530। তো বাগান নির্মাণে গুরুত্ব দিয়েছিলেন তিনি। পারস্য উদ্যান শৈলী, এটা পারস্য স্টাইল তৈরি করেছিল এটা। এই যে বাগান, পুরো একটা বাগান, বাগান বাগান বাগানকে চার ভাগ করতে সে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই চারটা, একটা দুটা তিনটা চারটা ভাগ হয়ে গেল। কি ফলে সুবিধা কি হতো, এই যে জল নিয়ে যাওয়া বিভিন্ন পরিচর্যার কাজে সুবিধা হতো, রাইট? চার ভাগ স্টাইল হচ্ছে বাবরের। 2 নম্বর দেখো শাসক হচ্ছে হুমায়ুন। হুমায়ুন হচ্ছে হুমায়ুন টুম, আমরা দেখেছিলাম দিল্লিতে, তার সমাধিস্থল, তাই না? হুমায়ুন টুম, এটা একটা স্থাপত্য। ভারতের ভারতের প্রথম বৃহৎ সমাধি এটা বলতে পারো, সমাধিসৌধ। পরবর্তীকালে তাজমহলের নকশায় এর প্রভাব ফেলে, হ্যাঁ, পরবর্তীতে তাজমহলের নকশায় যে হুমায়ুন টুম্বে দেখছো, হুমায়ুন টুম্বেরও কিছু স্টাইল শাহজাহান ধার করেছিল এবং শাহজাহান তাজমহলের কাজে লাগিয়েছিল, ঠিক আছে? এই দুজনকে দেখলাম আমরা। এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলস আনিও নি, কারণ তোমাদের এগুলো পড়িয়েছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? তারপর 3 নম্বর শাসকের সময় দেখো আকবর। আকবরের সময় কি হয়েছিল, আকবরের সময় কিন্তু আগ্রা ফোর্ট তৈরি করেছিল, তাই না? প্রধান নির্মাণ হচ্ছে আগ্রা ফোর্ট। আর ফতেপুর সিকরি তৈরি করেছিল, ফতেপুর সিকরি সালটা কত, 1571। সেখানে তো রাজধানী স্থানান্তরিত করেছিলাম, আমি বলেছিলাম, তাই না? শেখ সেলিম চিশতি ছিল তার প্রধান গুরু। শেখ, এগুলো সব পড়িয়েছি, যারা আগের ক্লাস করেছে তাদের খুব ভালো লাগবে, আমি বারবার বলছি। শেখ সেলিম চিশতি ছিল এর গুরুদেব। এই গুরুদেব হচ্ছে ফতেপুরে বাস করতো, তাই গুরুদেবের সান্নিধ্যে থাকার জন্যই 1571 সালে তিনি ফতেপুর সিকরি শহরটা তৈরি করেন এবং সেখানে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন আকবর। তারপরে দেখো পাঁচ মহল বা পঞ্চমহল, আমি আগের দিন আকবর যখন পড়াই ভালো করে বুঝিয়েছিলাম পাঁচ মহল কি। যোধাবাই প্রাসাদ, সেটাও বলেছিলাম যে আকবরের স্ত্রী যোধাবাই যে রুমটায় থাকতে বা যে প্রাসাদে থাকতো সেটাকে যোধাবাই প্রাসাদ বলা হতো। তারপর দেখো বুলন্দ দরওয়াজা, তাই না? এটা হচ্ছে তোমার গুজরাট যখন জয় করে, গুজরাট জয়, এটাও তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, গুজরাট জয়ের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে। গুজরাট জয় করে যখন আসলো অনেক কষ্ট করে, তখন গুজরাট জয় মনে রাখার জন্য তিনি এই ফতেপুর সিকরিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন। কোথায় তৈরি করেছিলেন? ফতেপুর সিকরিতে, ফতেপুর সিকরিতে, রাইট? রাইট, ওকে, বুলন্দ দরওয়াজা। তো দেখো বিজয় স্মারক, গুজরাটের যখন বিজয় করলো তখন এটা তৈরি হয়েছে। ভারতের বৃহত্তম প্রবেশদ্বারগুলোর মধ্যে একটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এছাড়া আকবরের ইম্পর্টেন্ট কিছু আমরা দেখলাম স্থাপত্য, তাই না? নেক্সট দেখো, কারণ জাহাঙ্গীরের পর জাহাঙ্গীর কি স্থাপত্য করেছিল? জাহাঙ্গীর দেখো মেইন স্থাপত্য যেটা করেছিল সেটা হচ্ছে তোমার টুম্ব অফ ইতিমাদ উল্লাহ। কি আছে? ইতিমাদ উদ্দৌলা টুম্ব, অর্থাৎ ইতিমাদুল্লাহর সমাধি। এটা এটা তার যে জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি বলো তো দেখি, কার মনে আছে? বলো কেউ একজন। মনে নেই? এই দেখো, জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান। এবার দেখো তোমার, স্যার এটা পারলাম না, ছি 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 স্যার, কি আমার আফসোস লাগছে নিজেকে না। নূরজাহান কথার অর্থ কি? নূরজাহান কথার অর্থ হলো জগতের আলো।
জগতের আলো। তোমাদের আফসোস হবে, এবার আমি বলে দিয়েছি স্যার, এটা তো জানতাম স্যার, মনে আসছিল না। তো এই নূরজাহানের অনুরোধে রিকোয়েস্টেই তো এটা তৈরি করেছিল টুম্ব অফ ইতিমদুল্লাহ। কেন? এই ইতিমদুল্লাহ কে ছিল? ইতিমদুল্লাহ ছিল নূরজাহানের বাবা। তার বাবা যখন মারা যায় তখন তার হাজবেন্ড জাহাঙ্গীরকে বলছে, বাবা তো মারা গেল, তো বাবার জন্য একটা ভালো সমাধি করে দাও, যেটা মনে রাখার ইতিহাস। তো এই টুম্ব অফ ইতিমদুল্লাহ নূরজাহানের রিকোয়েস্টে কিন্তু জাহাঙ্গীর তৈরি করেছিল। একে বেবি তাজও বলা হয়। বেবি তাজ অর্থাৎ তাজমহল, তাজমহলের থেকে ছোট একটা। এটা পুরো হোয়াইট দিয়ে তৈরি, হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। হ্যাঁ, সাদা মার্বেল দিয়ে তৈরি, হোয়াইট মার্বেল, সাদা মার্বেল দিয়ে তৈরি পুরোটা। প্রথম মুঘল সাম্রাজ্যের প্রথম সাদা মার্বেল দিয়ে তৈরি হচ্ছে এই টুম্ব অফ ইতিমাদুল্লাহ। ঠিক আছে। তারপরে পরে তো কি তাজমহল তৈরি করছে পুরো সাদা মার্বেল দিয়ে। তাজমহল, তাজমহল তো দ্বিতীয় তৈরি করছে। এটাকে বলা হয় মিনি তাজমহল বা বেবি তাজমহল। ঠিক আছে, ইতিমদুল্লাহ। এটা হচ্ছে জাহাঙ্গীর তৈরি করেছিলেন তার স্ত্রী নূরজাহানের রিকোয়েস্টে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো 5 নম্বর যিনি শাসক মুঘল সাম্রাজ্যের, তিনি হচ্ছেন শাহজাহান। তো শাহজাহানের সময় আমরা স্বর্ণযুগ তো বললাম, গোল্ডেন এজ, তাই না? গোল্ডেন এজ তো বললাম, গোল্ডেন এজ বলা হয় শাহজাহানের যুগকে। কেন? কারণ তার সময় স্থাপত্য এত ছেয়ে গেছে, এত তৈরি করেছিলেন যে শেষ নাই। হ্যাঁ, দেখো তাজমহল প্রথমে তিনি তৈরি করেছিলেন কি তাজমহল, তাই না? দেখো তাজমহলের ছবি দেখো, অনেকেই যাওনি তোমরা, হয়তো সব এমন আছে যে কেউই যায়নি তাজমহল। তাজমহল দেখে নাও, পুরোটা দেখো সাদা মার্বেল দিয়ে তৈরি। হ্যাঁ, সাদা একদম পুরোটাই। এটা হচ্ছে তাজমহল। এই তাজমহল তৈরি করেছিলেন কে? শাহজাহান। কেন তৈরি করেছিলেন? তার স্ত্রী মুমতাজ মহলের স্মরণে। তার স্ত্রী মুমতাজ যখন মারা যায়, সেই মারা যাওয়ার পর, তাই এই মারা যাওয়ার পর এই কবর দিয়ে তার উপরেই এই তাজমহলটা তৈরি করা হয়েছিল। অর্থাৎ এটা একটা সমাধি স্থল বলতে পারো। এর মধ্যে একটা কবর আছে। এই কবর কার কবর? তার স্ত্রী মুমতাজ। সে মুমতাজকে এত ভালোবাসতো, আহা, দারুণ ভালোবাসতো। এত ভালোবাসা উতলে পড়েছিল যে ভালোবাসার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, তার বউ ওয়াইফের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তিনি এত বড় একটা তাজমহল তৈরি করেছিলেন। প্রায় 1 লক্ষ টাকা মানে খরচ ছিল তখনকার সময়ে। হ্যাঁ, 1 লক্ষ কোটি টাকা। ভাবো তখনকার সময়ে এত টাকা খরচ করেছিল সে। মানে অর্থ একদম সাম্রাজ্য পুরো অর্থ শূন্য করে দিয়েছিল এইসব তৈরি করতে লেগে, বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে। তো যাই হোক, আমরা সেই জন্য ভারতবর্ষকে একটা পরিচিত তাজমহলের জন্য আমরা অনেকে পর্যটন কেন্দ্র দেখতে যাই। তো বর্তমানে কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মধ্যে আন্ডারে কিন্তু আছে এগুলো। নেক্সট তৈরি করেছিল দেখো রেড ফোর্ট, বা আমরা কি বলি বাংলাতে লাল কেল্লা। দিল্লির লাল কেল্লা, তাই না? চলো আব্দুল্লাহ, চলো লাল কেল্লা, তাই না? এই দিল্লিতে অবস্থিত লাল কেল্লা। এটা হচ্ছে লাল পাথরের তৈরি, পুরোটাই লাল। এটা যেমন সাদা পাথরের তৈরি, সাদা মার্বেল দিয়ে তৈরি, ঠিক এরকম হচ্ছে লাল, লাল কেল্লা বা রেড ফোর্ট। 3 নম্বর হচ্ছে জামে মসজিদ বা জামা মসজিদ। এগুলো সব পড়িয়েছি, জাস্ট এক জায়গায় গুছিয়ে আনার জন্যই আমি তোমাদের পড়াচ্ছি। ভারতের বৃহত্তম একটা মসজিদ এটা। হ্যাঁ, এটাও তৈরি করেছিলেন কে? শাহজাহান। তো দেখো তাজমহল, রেড ফোর্ট, জামা মসজিদ বা জামে মসজিদ সব কিন্তু শাহজাহান তৈরি করেছিল। নেক্সট দেখো ঔরঙ্গজেব কি তৈরি করেছিল? ঔরঙ্গজেব হচ্ছে স্থাপত্যের প্রতি তার আগ্রহ কম ছিল। সে সবসময় কি করতো? যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গা। সেই জন্য তো তার বউ আরজুমান বানু বেগম, তাই না? তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হচ্ছে আরজুমান বানু বেগম। আরজুমান বানু বেগম। তার স্ত্রী বলছে, তুমি শুধু এগুলোই করবে? হাই গো, হ্যাঁ, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? দেখো তো আমার শ্বশুরকে। আমার শ্বশুর বলতে কার কথা বলছে? শাহজাহানের কথা বলছে, শাহজাহানকে। দেখো তো আমার শ্বশুর কত সুন্দর, তার আমার শাশুড়িকে এত ভালোবাসতো যে সে তাজমহল তৈরি করে দিয়েছে, বিশ্ববিখ্যাত। তুমি আমার জন্য কিছু করো না, মারদাঙ্গাতেই কেটে যাবে তোমার জীবন, আমার জন্য কিছু করো। তখন ঔরঙ্গজেব তৈরি করে হলো কি বিবিকা মাকবারা। বিবি মানে কি? স্ত্রী। বিবিকা মাকবারা, মাকবারা। ঠিক আছে, তার কার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে? এই আরজুমান বানু বেগমের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, তার স্ত্রী। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার মুঘল যুগে ভাস্কর্য কিছু আছে, সে ভাস্কর্যের মধ্যে আমরা দেখব কিছু কিছু স্টাইল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যেগুলো তোমাদের আমি বলে দিয়েছি অলরেডি। ভাস্কর্যের মধ্যে যে ফুল লতা নকশা ব্যবহার করতে, ফুল লতা পাতা বিভিন্ন আঁকতো, তাজমহলের মধ্যেও দেখতে হবে, রেড ফোর্টের মধ্যে দেখতে হবে। জ্যামিতিক বিভিন্ন অলংকার দেখতে হবে, এরকম চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে,
হ্যাঁ, বিভিন্ন জ্যামিতিক যে চিহ্ন, চাঁদা চিহ্ন, বিভিন্ন স্টাইল কিন্তু ব্যবহার করতো। পাথর খোদাই করে বসাতো, ঠিক আছে। তারপরে কি করতো, পাথর খোদাই করে বসে মার্বেল ইনলে কাজ করতো। হ্যাঁ, অর্থাৎ পেট্রাডুরা, যেটা তোমাদের বলছিলাম, পেট্রাডুরা বলতে কি, ধর এই একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা জায়গা খুদে দিল, খুদে গিয়ে এখানে পাথরের একটা ফুল বসিয়ে দিল, ফুল বসিয়ে দিল, তখন এটাকে বলছে স্টাইল হচ্ছে পেট্রাডুরা স্টাইল। এটা হচ্ছে পারসিক স্টাইল। একটা কি স্টাইল? পারসিক, পারসিক শৈলী। শৈলীকে, স্টাইলকে বাংলাতে বলা হয় শৈলী, স্টাইল, পারসিক স্টাইল। তো সবচেয়ে সুন্দর উদাহরণ যদি আমরা দেখি, তাজমহল। তাজমহলের মধ্যে এই তোমার পেট্রাডুরা স্টাইল, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে তোমাদের। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে সম্ভবত পিএসসি ক্লার্কশিপে, আমার ঠিক মনে পড়ছে না, ক্লার্কশিপের কোন একটা বছরে এটা কিন্তু পরীক্ষা দিয়েছিল যে পেট্রাডুরা কি, পেট্রাডুরা স্টাইল কি। তো পেট্রাডুরা স্টাইল হচ্ছে একটা পারসিক স্টাইল। এই পেট্রাডুরা স্টাইল মুঘল সাম্রাজ্যে ব্যবহার। পেট্রাডুরা স্টাইল কোন কোন যুগে ব্যবহার হতো, সেটা হচ্ছে মুঘল যুগে। এটা প্রশ্নটা কিন্তু দিয়েছিল। দেখো ছবি এনেছি, ছবিটা অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? ছবিটা দেখতে পাচ্ছ? অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, এটা পুরো দেওয়াল, এই পুরো দেওয়াল। এই দেওয়ালের মধ্যে দেখো একটা ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে ছবি দেখো, গাছের একটা ছবি, এই যে ছবি, এই ছবি আঁকা আছে। এই স্টাইলের হচ্ছে পেট্রাডুরা স্টাইল। এই যে দেখো দেওয়ালের মধ্যে ছবি আঁকা, মানে দেওয়ালকে কেটে কেটে দেওয়ালের মধ্যে বসিয়ে দিয়েছে। এই যে দেখো বিভিন্ন স্টাইল করা আছে, পেট্রাডুরা স্টাইল। এগুলো হচ্ছে পেট্রাডুরা স্টাইল, একটা পারসিক স্টাইল যেটা মুঘল যুগে চালু ছিল। আর এই যে স্টাইল, এটা তো পেট্রাডুরা স্টাইল, ঠিক আছে। বাংলাতে বলা হয় পেট্রাডুরা, পেট্রাডুরা স্টাইল, রাইট। আর এই দিকে দেখতে পাচ্ছ, এই যে জানলার মতো দেখতে পাচ্ছ, এই যে ফাঁক 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 ফাঁক, এটা বলা জাফরি স্টাইল। কি বলা হয়? জাফরি, জাফরি শৈলী। স্টাইলকে বাংলাতে বলা হয় শৈলী। তাহলে এটা হচ্ছে জাফরি শৈলী, এগুলো এগুলো হচ্ছে জাফরি শৈলী। আর এটা হচ্ছে পেট্রাডুরা স্টাইল। এই দুটো স্টাইল কিন্তু ভাস্কর্যের মধ্যে কিন্তু ব্যবহার করতো। এই দুটোই মনে রাখতে হবে তোমাকে, রাইট। নেক্সট দেখো, মুঘল স্থাপত্যের গুরুত্ব কি। গুরুত্ব তোমরা নিজে পড়ে নেবে, আমি পড়াবো না, এগুলো পড়ে লাভ নেই, বেকার শুধু। হ্যাঁ, এগুলো তোমরা নিজে থেকে পড়ে নেবা। নেক্সট চলো, ইম্পর্টেন্ট জায়গা সব থেকে চলে এসেছি। দেখো, যেটা সাজানো গুছানো, একদম সাজানো গুছানো আছে, সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়েছে। হ্যাঁ, এখান থেকে তোমাদের আপার ব্রেকেটে পরীক্ষা দিয়েছে, এই প্রশ্নটা দিয়েছে। এটা, এইটা স্যার টমাস রো, স্যার টমাস রো কার আমলে এসেছিল? তোমাদের আপার প্রাইমারি টেট, ইউপিটি টেট 2016, এটা হচ্ছে একটা পিওয়াই কিউ। তো স্যার টমাস রো কার আমলে এসেছে? তো গুরুত্বপূর্ণ কয়েকজন বিদেশি পর্যটকের নাম জেনে নেবো। দেখো এটা দিয়েছে, মানে নেক্সট বার কিন্তু এগুলো দিতে পারে, এই বাকিগুলো। তো তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা ভিআইপি। এবং শুধু আপার প্রাইমারি কেন বলছি, আমি তো ভুল বলছি গো। তুমি যে কোনো পরীক্ষার কোশ্চেন পেপার খুলে দেখবে, বেশিরভাগ কোশ্চেন পেপারে কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যিনি পর্যটক তিনি হচ্ছেন নিকোলো মানুচি বা মনুচি। ইনি হচ্ছেন একজন ইটালিয়ান, এগুলোও কিন্তু জানতে হবে, ইটালিয়ান। তিনি কার আমলে এসেছিলেন? তিনি এসেছিলেন শাহজাহানের আমলে এবং জাহাঙ্গীরের, অরঙ্গজেবের আমল পর্যন্ত ছিলেন নিকালো মনুচি, রাইট। তার একটা বিখ্যাত বই ছিল, সে বই লিখেছিল মুঘল সমাজ এবং রাজনীতি নিয়ে। সেই বইটার নাম তোমাদের সম্ভবত এনটিপিসি পরীক্ষায় দিয়েছিল, হিস্টোরিয়া দা মুঘল। হ্যাঁ, এটা এনটিপিসি, এনটিপিসি পরীক্ষায় দিয়েছিল, রেলওয়ে যে এনটিপিসি আরআরবি, সেই পরীক্ষায় দিয়েছিল। হিস্টোরিয়া ডু মুঘল বইটি কার লেখা? সেটা হচ্ছে এই নিকোলো মনুচি, বা তোমরা মনুচি বলেও মনে রাখতে পারো এটাকে। হ্যাঁ, মনুচি। এটা শাহজাহানের আমলে এসেছিল এবং ঔরঙ্গজেবের আমল পর্যন্ত ছিল। 2 নম্বর যিনি পর্যটক, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে বাবা। হ্যাঁ, ফ্রান্কয়েস বার্নিয়ার বা বার্নিয়ার মনে রাখবে। হ্যাঁ, ফ্রান্সিস বার্নিয়ার, শুধু মনে রাখবে বার্নিয়ার বা বার্নিয়ার। হ্যাঁ, বাংলাতে বর্নিয়ার বলা হয়, বর্নিয়ার। তিনি একজন ফ্রান্স থেকে এসেছিলেন, ফ্রান্স দেশ থেকে এসেছিলেন। কার আমলে এসেছিলেন? তিনি এসেছিলেন ঔরঙ্গজেবের আমলে, ঠিক আছে। আর কিছু জানা দরকার নাই। 3 নম্বর দেখো, পর্যটক হচ্ছে জিন ব্যাপটিস্ট ট্র্যাভেনিয়ার বা ট্র্যাভেনিয়ার মনে রাখতে হবে, শুধু ট্র্যাভেনিয়ার। ট্র্যাভেনিয়ার কার আমলে এসেছেন? তিনি হলেন শাহজাহানের আমলে এসেছেন, তিনি একজন ফ্রান্স দেশ থেকে এসেছেন।
ফ্রান্স, রাইট। 4 নম্বর দেখো তোমাদের আপার এটা দিয়েই দিয়েছে যে এটা যে স্যার টমাস রো ইংল্যান্ড থেকে এসেছিলেন, এটা পরীক্ষায় দিয়েছে এইটা কার আমলে এসেছিলেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে। এটা 2016 সালে দিয়েছে, হ্যাঁ, আপার প্রাইমারি টেটে 2016 সালে দিয়েছে এটা যে স্যার টমাস রো কার আমলে এসেছিলেন, তিনি হচ্ছে জাহাঙ্গীরের আমলে। তিনি হচ্ছেন একজন ইংরেজ দূত, তাকে পাঠিয়েছিলেন ইংরেজরা যে যাও তুমি জাহাঙ্গীরের আমলে গিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু সুবিধা আদায় করে আসো, কিন্তু ও কিন্তু ব্যর্থ হয়েছিল। নেক্সট আরেকজন কে এসেছিল, সে যেমন ব্যর্থ হলো, নেক্সট আসলো কে, এ তো কত ছিল তোমার 1608 সালে সম্ভবত, হ্যাঁ আমার যতটা মনে পড়ছে 1608 সালে। তারপরে 1615 সালে আবার কাকে পাঠানো হলো, এই উইলিয়াম হকিংসকে পাঠালো ইংরেজরা, তুমি এবার যাও। ও জাহাঙ্গীরের কাছে আসলো এবং শেষমেশ দেখলাম তিনি সুবিধা আদায় করেছেন, মানে ব্যবসা বাণিজ্যের জন্য ছাড়পত্র আদায় করতে পেরেছিলেন। এটা ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের আমলে এসছে। তারপর 6 নম্বর দেখো পর্যটক, তিনি হচ্ছেন পিটার মুন্ডি। পিটার মুন্ডি হচ্ছে ইংল্যান্ড থেকে এসেছিলেন, তিনি হচ্ছেন শাহজাহানের আমলে এসেছিলেন। এই কার আমলে কে এসেছিলেন এটাই জানার বিষয়, ঠিক আছে। কার আমলে কে এসেছিলেন এটাই তোমাকে মনে রাখতে হবে, রাইট। তাহলে নিকোলো মুন্সি কার আমলে এসেছিলেন, শাহজাহানের আমলে, ঔরঙ্গজেবের আমলেও ছিলেন। বার্নিয়ার কার আমলে এসেছিলেন, ঔরঙ্গজেবের আমলে। ট্রাভেনিয়ার কার আমলে এসেছিলেন, শাহজাহানের আমলে। স্যার টমাস রো কার আমলে এসেছিলেন, জাহাঙ্গীরের আমলে। উইলিয়াম হকিংস কার আমলে এসেছিলেন, জাহাঙ্গীরের আমলে। পিটার মুন্ডি কার আমলে এসেছিলেন, শাহজাহানের আমলে, রাইট। এই কথা তোমরা ঠোঁটস্থ করবে, হ্যাঁ ঠোঁটস্থ করবে, একদম ঠোঁটের আগালে যেন লেগে থাকে। তোমরা এখান থেকে কিন্তু খুবই পরীক্ষার জন্য খুবই চান্স, পরীক্ষায় পড়ার মতো জায়গা, ঠিক আছে। এই জায়গাটা আমি স্কিপ করে দিয়েছিলাম তোমাদের পড়া থেকে, এই দুটো শুধু পড়েছিলাম, থমাস রো আর ওয়াকিংস, বাকিগুলো স্কিপ করা গেছিল, আজকে কভার করে দিলাম। ওকে, হ্যাঁ, কি কি প্রশ্ন আসছে বা এসছে দেখো পরীক্ষায়, সেগুলো এখানে দেওয়া আছে। কোন বিদেশি পর্যটক হিস্টোরিয়া দি মুঘল লিখেছেন, এটা তো বললাম এনটিপিসি তে এসছে, সেটা হচ্ছে নিকোলো মনুচ্চি, তাই না। এই কার আমলে এসছেন, শাহজাহানের আমলে এসছেন, শাহজাহানের আমলে এসছেন। ফরাসি পর্যটক বার্নিয়ার কার আমলে এসছেন, তিনি হচ্ছেন ঔরঙ্গজেবের আমলে, এটাও পরীক্ষায় এসছে। স্যার টমাস রো কার আমলে এসছেন, জাহাঙ্গীর, এটা তোমাদের আপার প্রাইমারিতে দিয়ে দিয়েছে, বললাম না, আপার প্রাইমারিতে দিয়ে দিয়েছে 16তে। এটা দিয়েছে তোমাদের সম্ভবত তোমার সিজিএল পরীক্ষা দিয়েছে এটা। তারপর দেখো হীরার ব্যবসা সম্পর্কে তথ্য দেন, এটা একটা নতুন কোশ্চেন, এটা তোমাদের ছকের মধ্যে নেই, সেটা হচ্ছে ট্রাভেনিয়ার কাল আমলে এসেছিল গো। ট্রাভেনিয়ার দেখো, এই যে ট্রাভেনিয়ার এসেছে যা শাহজাহানের আমলে, সেটা তোমার মনে রাখবে। তিনি হীরার ব্যবসা সম্পর্কে তথ্য দেন, যে ভারতবর্ষে হীরার ব্যবসা চলতো, ঠিক আছে, এটা ভারতবর্ষে হীরার ব্যবস্থা, এই তথ্য দিয়েছেন। এগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসছে, তোমরা খেয়াল রাখবে, এগুলো রেখে তোমরা পড়বে। নেক্সট দেখো আর একটা জায়গা যেটা আমি স্কিপ করেছিলাম, সেখান থেকেও প্রশ্ন দেয় তোমাদের এবং দেবার মতো জায়গা, সেটা হচ্ছে মুঘল যুগের গ্রন্থের নাম কয়েকটা। আমি অনেকটাই পড়িয়েছি এবং অনেকটাই পড়াইনি, হ্যাঁ। যে মহাভারত পড়িয়েছি তোমাদের, মহাভারতকে ফরাসিতে অনুবাদ করছে, তাই না, বইটার নাম কি, রাজনামা পড়িয়েছি আমি। কে লিখেছিল, আব্দুল কাদের বদায়নি আর ফয়েজি আর নকিব খান, এরা তিনজন মিলে লিখেছিল। কার আমলে, আকবরের আমলে। এটা কিন্তু আমি পড়িয়েছি, আমার পড়ার মধ্যে এগুলো, এটা পড়ানো হয়ে গেছে, পড়ানোর মধ্যে। নেক্সট দেখো রামায়ণ, এটাও পড়ানোর মধ্যে, এটাও ফার্সি অনুবাদ করেছিল কে, বদায়নি করেছিল। কার আমলে, আকবরের আমলে, এটাও কিন্তু পড়ানো হয়ে গেছে, আমার পড়িয়েছিলাম। অর্থবেদ দেখো পড়াইনি, এটা তোমাকে পড়তে হবে নতুন করে এখন। অথর্ববেদ, আমাদের বেদ কত প্রকার গো, বেদ হচ্ছে 4 প্রকার, তাই না, ঋগ, সাম, যজু, অথর্ব। এই যে অথর্ববেদটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছে, কে করেছে, হাজি ইব্রাহিম সারহিন, মনে রাখবে সারহিন, এটাই মনে রাখবে। কে করেছিল অথর্ববেদকে ট্রান্সলেট, সারহিন। কার আমলে করেছিল, আকবরের আমলে, রাইট। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে লীলাবতী। লীলাবতী কি, লীলাবতী হচ্ছে গণিত সংক্রান্ত একটা বই, ম্যাথামেটিক্স এর উপর একটা বই হচ্ছে লীলাবতী। এটা সংস্কৃত ভাষায় লেখা ছিল, এটাকেও ফার্সি ভাষায় অনুবাদ করেছেন, কে করেছেন, ফৈজি, আবুল ফজলের ভাই হচ্ছে ফৈজি। এটাও আকবরের আমলে হয়েছে। বেশিরভাগ দেখো অনুবাদগুলো আকবরের আমলেই হয়েছে, কারণ আকবর অনুবাদ করতে খুব আগ্রহী ছিলেন।
তারপর দেখো পঞ্চতন্ত্র বলে একটা বই আছে, সেটাও সংস্কৃতে লেখা, সেটাকেও ফার্সি ভাষায় অনুবাদ করেছে। বইটার নাম কি দিয়েছে? আনোয়ার ই সুহাইলি, রাইট? এটা কে করেছে? আবুল ফজল করেছে, আকবরের আমলে, রাইট? উপনিষদ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের গত বছর ডাব্লিউবিপি তে দিয়েছে, হ্যাঁ, এটা কনফার্ম আমি, এটা তোমাদের ডাব্লিউবিপি তে দিয়েছে এই প্রশ্নটা, যে উপনিষদের ফারসি অনুবাদ বা ফার্সি অনুবাদ কে করেছিল? সেটা হচ্ছে দারাশিকো। দারাশিকো কে গো, বলো তো একজন দেখি, দারাশিকো কে ছিলেন? এর পুত্র, ওই কি জানো, ঔরঙ্গজেব। জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব না জাহাঙ্গীরের পুত্র ছিল একদম তো। একদম, শাহজাহানের পুত্র ছিলেন, ও শাহজাহানের, হ্যাঁ ঠিক আছে, শাহজাহানের। শাহজাহানের 4টা পুত্র ছিল না, দারাশিকো, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব, শেষে সবকে মার ঝাটকে ঔরঙ্গজেব চেয়ারে বসে গেল। সেই যে দারাশিকো, সেই দারাশিকো উপনিষদের ফরাসি অনুবাদ করেছিলেন, যেটার বইটার নাম কি ছিল? সির ই আকবর। কি নাম ছিল? সির ই আকবর। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিয়েছে ডাব্লিউবি তে, তোমাদেরও দেওয়ার সম্ভাবনা। এটা কার আমলে করেছিল? শাহজাহানের আমলে। শাহজাহান তার বাপ, তার তো বাবা, বাবা বাবার ছেলে আছে দারাশিকো, বড় ছেলে, তিনি উপনিষদের ফরাসি ট্রান্সলেট করেছিল, ফরাসি অনুবাদ করেছিল, যেটা বইটার নাম ছিল সির ই আকবর, ঠিক আছে? তাহলে সির ই আকবর হচ্ছে উপনিষদের ফরাসি ভার্সন। এটা কে করেছিল? দারাশিকো। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা কিন্তু পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, রাইট? তারপরে দেখো ভগবত গীতা, এই ভগবত গীতাটাকেও ফরাসিতে অনুবাদ কে করেছে? দারাশিকো। তো দারাশিকো দেখো উপনিষদ ট্রান্সলেট করেছে, ভগবত গীতাওকে ট্রান্সলেট করেছে, সব শাহজাহানের আমলে। আর দারাশিকো আরেকটা বই ট্রান্সলেট করেছে দেখো, যোগ বৈশিষ্ট্য। কি? যোগ বৈশিষ্ট্য, এটাও করেছে কে? দারাশিকো। এই দেখো দারাশিকো শাহজাহানের আমলে করেছে। দারাশিকো দেখো 3টা জিনিস, উপনিষদ, ভগবত গীতা, যোগ বৈশিষ্ট্য, এই 3টা বই দেখো তিনি ফরাসিতে অনুবাদ করেছেন। কে করেছেন? দারাশিকো, শাহজাহানের আমলে। তার মধ্যে দেখো উপনিষদের নামটা চেঞ্জ করে দিয়েছিল, উপনিষদ যখন ফরাসি ভাষায় চেঞ্জ করলো, বইটার নাম দিয়ে দিল সির ই আকবর, বাকিগুলোর নাম ওটাই ছিল, ভগবত গীতা, যোগ বৈশিষ্ট্য, রাইট? তো এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভিআইপি জায়গা, যেটা আমি স্কিপ করেছিলাম তোমাদের সেই সাম্রাজ্যগুলো পড়াতে গিয়ে, রাইট? দেখো কোনগুলো পরীক্ষায় তোমাদের এসেছে এখান থেকে। মহাভারত এসছে তোমাদের পরীক্ষায়, মহাভারতের আরেকটা নাম কি? ট্রান্সলেট যখন করলো, রাজনামা, ঠিক আছে, রাজনামা। তো এটা কখন করেছিল? আকবরের আমলে। কে করেছিল? বদায়ুনি, রাইট? লীলাবতী, লীলাবতী ট্রান্সলেট কে করেছে? ফৈজি। উপনিষদ, উপনিষদ ট্রান্সলেট কে করেছে? দারাশিকো। বইটার নাম কি দিয়েছিল? সির ই আকবর। দেখো বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, এগুলো পরীক্ষায় দিয়েছে, হ্যাঁ, এগুলো বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, পরীক্ষায় দিয়েছে এই প্রশ্নগুলো, এই প্রশ্নটাও দিয়েছে, এটাও দিয়েছে, উপনিষদে দিয়েছে, উপনিষদে বলে দিলাম ডাব্লিউপি তে দিয়েছে। রামায়ণ, রামায়ণকে দেখো কে ট্রান্সলেট করেছে ফরাসি ভাষায়? বদায়ুনি, ঠিক আছে, এটাও আকবরের আমলে হয়েছে। অথর্ববেদ দেখো, অথর্ববেদকে ট্রান্সলেট কে করেছে? হাজি ইব্রাহিম। শাহজাহান নামা দেখো আরেকটা বিখ্যাত বই, শাহজাহান নামা। শাহজাহান নামা কিন্তু শাহজাহান নিজে লেখেনি, ওকে লিখেছে ইনায়েত খান, এটা তোমাদের গন্ডগোল হবে, ঠিক আছে? শাহজাহান নামা কে লিখেছে? ইনায়েত খান, মনে রাখবে। নেক্সট বইয়ের নাম দেখো তবাকাত ই আকবরী, এই বইটাকে লিখেছে নিজামুদ্দিন আহমদ। এই দুটো বই তোমরা ভালো করে মুখস্থ করবে। তাবাকাত ই আকবরী বইটাকে লিখেছে নিজামুদ্দিন আহমদ। এগুলো হচ্ছে মুখস্থ জিনিস, এগুলো আমি বুঝিয়ে তোমাদের পাত্তা করতে পারবো না, এগুলো কিছু করার নাই। যে যতবার মুখস্থ করবে, যে যত ভালো মুখস্থ করবে, সে তত ভালো পারবে। এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, রাইট? মুখস্থ করার জিনিস। ওকে, তো যাই হোক, আমাদের ক্লাস ছিল এত দূরই আজকের ক্লাস। তো সকলে ক্লাসটা লাইক এবং শেয়ার করে দিও এবং কমেন্ট করে ক্লাসটা কেমন লাগলো। এবং আজ মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল পুরোপুরি, এরপর আর কিছু পড়তে হবে না। নেক্সট যে ক্লাস হবে সেটা হিসাব অনুযায়ী মারাঠা সাম্রাজ্য করানো উচিত আমার, হ্যাঁ, মারাঠা সাম্রাজ্য। তো মারাঠা সাম্রাজ্য আমাদের 2-3টা ক্লাস লাগবে, তো ওটা আমি পরে করিয়ে দেবো। নেক্সট ক্লাস তোমাদের আধুনিক যুগ শুরু করে দেবো। আধুনিক যুগের তোমাদের বিভিন্ন যে বিদেশি পর্যটকরা আসবে, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, তারা এসে ভারতবর্ষ কিভাবে ক্যাপচার করবে, সেই যে টপিক, সেই টপিকটা আমি শুরু করবো। অর্থাৎ আমরা সরাসরি আধুনিক যুগে ঢুকে যাব,
ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা মারাঠিটা বাকি রাখবো, মারাঠিটা শেষে করব। তোমরা যখন আমি সমস্ত কিছু শেষ করে দেবো তখন আমাকে একবার মনে করে দিবে, স্যার মারাঠা সাম্রাজ্যটা পড়াতে বাকি আছে। হ্যাঁ, তোমরা একবার মনে করে দেবে আমাকে, অবশ্যই মনে করে দেবে, স্যার মারাঠা সাম্রাজ্যটা মারাঠা সাম্রাজ্যটা আমরা ডিউ রাখলাম, ডিউ রাখবো। হ্যাঁ, এই মারাঠা সাম্রাজ্যটা তোমরা অবশ্যই আমাকে মনে করে দিবে, স্যার এটা মনে করে দিন, কিভাবে কি করব সেটা আমাকে বলে দেবে। আমি পড়েন এইটার উপরে তিনটে ক্লাস হবে। হ্যাঁ, তিনটে ক্লাস হবে, সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের একদিন করিয়ে দেবো। তারপরে তো আমরা ইতিহাস প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা আধুনিক যুগ শুরু করবো, আধুনিক যুগে কিছু ক্লাস হবে, তারপরে আমাদের ইতিহাস প্রায় শেষ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। হ্যাঁ।